আ আজকে হচ্ছে ক্লাস 14। তো VS কোডটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা একটু দেখিয়ে দেই। যদিও আমার অনেক আগেই করা ছিল, অনেকদিন যাবত ঢোকা হয় না। জাস্ট গুগলে গিয়ে VS কোড লিখে সার্চ করেন বা ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড লিখে সার্চ করেন। এটা হচ্ছে ওপেন সোর্স, তো ফ্রি। প্রথমে যে লিঙ্কটা আসছে code.visualstudio.com/download, ওইটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখেন যাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তারা উইন্ডোজের জন্য ইনস্টলার অথবা জিপ যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট আপনার কম্পিউটার, তো জিপটা ইনস্টল করতে পারেন। আর যাদের হচ্ছে এই এটা কিসের সাফারি, এটা হচ্ছে উবুন্টু, যাদের হচ্ছে উবুন্টু, উবুন্টুর জন্য তারা কয়জন আছে? এগুলো এটা হচ্ছে। হচ্ছে আর কয়জন আছে? লিনাক্স আচ্ছা, যাদের লিনাক্সের জন্য আর কি হ্যাঁ ডেবিয়ান উবুন্টু এগুলো হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ লিনাক্সের এক্সটেনশন। লিনাক্সের জন্য তারা হচ্ছে এগুলা করবেন, এই ডেপ আরপিএম অথবা tar.js। আর যারা ম্যাকের জন্য করবেন তাদের তো এরকম দেওয়া না, একটাই দেওয়া আছে, এটা ডাউনলোড করবেন। মনে হয় সবারই হচ্ছে উইন্ডোজ, মনে হয় আমার যেটা, নাকি কারো ম্যাক বা লিনাক্স আছে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে যে এখান থেকে জিপটা ইনস্টল করে নেন। লিনাক্স লিনাক্স তো শিখবো স্যার, ইচ্ছা আছে লিনাক্স শেখার। হ্যাঁ, লিনাক্সটা হচ্ছে সিকিউর মোটামুটি ইসের তুলনায়, স্যার উইন্ডোজের আর স্যার তুলনায়। আর তো এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে জাস্ট ইনস্টল করব। ফাইলটা একটু বড়, 83.5 MB, একটু ডাউনলোড করে নেন। তো আমাদের হচ্ছে আজকে কততম ক্লাস ছিল? 14তম। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যাই, যাওয়ার পরে লেকচার লেকচার 14। এখানে আমাদের তেমন কোনো ফাইল লাগবে না, জাস্ট দুইটা ফাইল নেব। একটা হচ্ছে ইন্ডেক্স নিতে পারি বা যে কোনো HTML ফাইল নিতে পারি। ইন্ডেক্স ডট নিলাম HTML ফাইল, আর একটা হচ্ছে জেএস ফাইল নেব, স্ক্রিপ্ট ডট জেএস। তো জাস্ট দুইটা ফাইল নিলাম, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। তো আমরা ভিএস কোড ওপেন করি। আমার হচ্ছে আগের একটা ছিল, আমি নতুন ফোল্ডার ওপেন করি। ওপেন ওপেন ফোল্ডার থেকে আমি যে ফোল্ডারটা ওপেন করতে চাচ্ছি, আচ্ছা এখানে কমান্ড দেখাচ্ছে কেন? ওপেন ফোল্ডার থেকে ফোল্ডার ওপেন করব যেটা। আমারটা ছিল হচ্ছে এলইডিপি 14তম ক্লাস। আচ্ছা, আমাদের দুইটা ফাইল, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা জেএস। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমি একটা এইচটিএমএল ফাইল নিলাম, HTML:5। আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইল নিলাম। তো আমি এই স্ক্রিপ্ট ফাইলটাকে এটার সাথে লিংক করব, HTML এর সাথে। জাস্ট আপনি লেখেন যে এস স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কথাটা লেখেন আর সোর্সে বলে দেন কি কি লিংক করবেন। আমরা লিংক করব স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা। আচ্ছা, এটা হচ্ছে, এটা রান করার জন্য জাস্ট এই রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা হচ্ছে আপনি সেভ দিলে অটোমেটিক রিলোড হবে, এখানে এসে এক্সট্রা রিলোড দিতে হবে না। আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে কোনটা আসলাম?
আচ্ছা দেখি এটা কাজ করছে কিনা, এটার জন্য আমরা আরেকভাবে করতে পারি। এখানে এসে জাস্ট একটা অ্যালার্ট দিয়ে চেক করি যে আসলে কাজ করতেছে কিনা, টেস্ট করি আমরা। এই যে টেস্ট আসছে, তার মানে হচ্ছে কাজ করতেছে। এই পর্যন্ত করেন সবাই। এইখানে স্ক্রিপ্টটা লিঙ্ক করে নেন সাথে সাথেই, আমার সাথে সাথেই। জাস্ট স্ক্রিপ্ট ট্যাগ লিখে ওইখানে এসআরসির ভিতরে ওই ফাইলটার নাম লিখে দিবেন। তো আমি হচ্ছে এটা কোর্স মডিউলটা ওপেন করি। আচ্ছা আমরা গতদিন দেখেছিলাম হচ্ছে আউটপুট, ডেটা টাইপ, আর হচ্ছে কমেন্ট। ভেরিয়েবলটা আমি বিস্তারিত বলেছিলাম। আজকে একটু দেখবো যে ভেরিয়েবল আসলে কি কিভাবে লিখতে পারি। তো ভেরিয়েবল লেখার জন্য আমি এইখানে ভেরিয়েবলটা লেখার জন্য প্রথমে var কিওয়ার্ডটা ইউজ করব। var লিখে এখানে যে কোনো একটা ভেরিয়েবলের নাম লিখব। ভেরিয়েবলের নাম তাহলে কিভাবে হতে পারে, আমি যদি সংখ্যা দ্বারা শুরু করি, 0 ধরলাম নেম। এটা আসলে ভুল ভেরিয়েবল, এখানে দেখেন ইরর দেখাচ্ছে, বাট শুধু নেম লিখলে ইররটা চলে যাচ্ছে। তার মানে 0 দ্বারা আমরা শুরু করতে পারতেছি না। আমি যদি এখানে দেই তাও ভুল দেখাচ্ছে। আমি যদি এখানে হ্যাশ দেই তাও ভুল দেখাচ্ছে। অর্থাৎ আমি স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু করতে পারবো না। ভেরিয়েবলের নাম আমি স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু করতে পারবো না। তোমার ভেরিয়েবল লিখতে গেলে আমার হচ্ছে মাঝখানে যখন আবার স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু করতে পারবো, আমি শুধুমাত্র শুরু করতে পারবো এ থেকে জেড ডলার আর আন্ডারস্কোর দ্বারা। তারপর হচ্ছে ভেরিয়েবল নেম ক্যান নট কন্টেন স্পেস। আমি ধরেন একটা ভেরিয়েবলের নাম ধরলাম যে মাই নেম নামে একটা ভেরিয়েবল, মাই নেম, এভাবেও দিতে পারবো না স্পেস। আমার দিতে হলে একসাথে দিতে হবে। তারপর হচ্ছে ডলার দ্বারা শুরু করা যেত, এখানে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আন্ডারস্কোর, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে এই দুইটা ইউজ করা যাবে, আন্ডারস্কোর আর হচ্ছে ডলার। কোনো সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু করা যাবে না। আর ভেরিয়েবলের কিছু ভেরিয়েবল আর কেস সেনসিটিভ, যেটা বলা হয়েছিল যে এই মাই নেম আর হচ্ছে গিয়ে এইখানে যদি var দিয়ে আরেকটা মাই নেম লিখি, যে এম দিলাম বড় হাতের, মাই নেম, দুইটা কিন্তু আলাদা ভেরিয়েবল, কারণ এটার এম হচ্ছে ছোট হাতের অক্ষরে, এইটা বড় হাতের অক্ষরে। জাস্ট কোনো একটা অক্ষর চেঞ্জ হলে ভেরিয়েবল নামটাও চেঞ্জ হয়ে যাবে। এইটা আর এইটা এক ভেরিয়েবল না। আর আমরা ভেরিয়েবলে কয়েকটা টাইপে লিখতে পারি, আন্ডারস্কোর দিয়ে, লোয়ার কেস আর ক্যাপিটালাইজ অথবা ক্যামেল কেস। ধরেন এই মাই নেম লেখাটা আমি কিভাবে লিখতে পারি, এইটা যদি আমি এইভাবে লিখি, মাই নেম মাঝখানে আন্ডারস্কোর দিলাম, তাহলে আন্ডারস্কোর করে আমি ভেরিয়েবলের নামটা লিখতে পারবো, কোনো প্রবলেম নেই। এটাকে বলে আন্ডারস্কোর দ্বারা। আর হচ্ছে আমি লোয়ার কেসে লিখতে পারবো, সবগুলাই ছোট হাতের, ইংরেজি যে অ্যালফাবেট আছে সবগুলা ছোট হাতের অক্ষরে হবে। তো মাই নেম এইটাও লিখতে পারি, অথবা আমি সবগুলা আপার কেসে লিখতে পারি মাই নেম, এটাতেও কোনো প্রবলেম নেই ভেরিয়েবলে। আরও কিছু বিষয় ইউজ করতে পারি আমরা, এইভাবে লিখতে পারি মাই নেম, এটাকে বলে হচ্ছে ক্যাপিটালাইজ অথবা প্যাসকেল কেসও বলে অনেকে। এটাকে আমরা ক্যাপিটালাইজ বা প্যাসকেল কেস বলতে পারি। তারপর হচ্ছে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এম দিলাম ছোট হাতের, বাট নেমটা দিলাম বড় হাতের, এইটাকে বলে হচ্ছে ক্যামেল কেস। আসলে দেখতে অনেকটা উটের মতো। ধরেন যদি এটাকে আমি উটের মাথা কল্পনা করি, মাথা থেকে এসে উটের পিঠে এসে একটু উঁচা হয়ে গেছে, আবার নিচা হয়ে গেছে, এর জন্য এটাকে ক্যামেল কেস বলে। তো আমরা ভেরিয়েবলের অনেকগুলা কেস দেখলাম। এখানে হইতে পারে আপার, লোয়ার, ক্যাপিটালাইজ অথবা প্যাসকেল অথবা ক্যামেল কেস। আচ্ছা ভেরিয়েবলের এই বিষয়গুলো তো বোঝা গেছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন ভেরিয়েবলের এই বিষয়গুলো বোঝা গেছে, বাট এই ভেরিয়েবলে আমরা কি করতে পারি? ভেরিয়েবল হচ্ছে আমরা বিভিন্ন ডেটা রাখতে পারি। ধরেন আমি এখানে 10 রাখলাম, জাস্ট এটা অ্যালার্ট করে দিলাম, অ্যালার্ট
এইখানে এসে আমি আর 10 অ্যালার্ট করব না, জাস্ট ভেরিয়েবল যে নামটা ছিল ওইটা অ্যালার্ট করব। ধরেন অ্যালার্টে এসে আমি ভেরিয়েবলের নামটা দিলাম। এখন যদি আমি একটু রিলোড দেই, এই যে 10 অ্যালার্ট করতেছে, ভেরিয়েবলের ভিতরে যে মানটা ছিল সেটা অ্যালার্ট করতেছে। আর ভেরিয়েবলের মানগুলো হচ্ছে পরিবর্তনশীল। এইখানে আমি আরেকটা বিষয় মনে রাখবেন যে ভেরিয়েবলের নামে প্রথমে একবারই আমি এইটাকে ডিক্লেয়ার করব var, দেন যতবার এটা ইউজ করবো আমার আর দরকার নাই কোনো ডিক্লারেশনের দরকার নেই। ধরেন মাই নেমে এখন রাখলাম 10.55 সাপোজ, তারপরে অ্যালার্ট করলাম, প্রথমে এটার মান ছিল 10, তারপর হয়েছে 10.55, তো অ্যালার্ট করলে এইখানে 10.55 দেখানোর কথা। দেখেন 10.55 দেখাচ্ছে। এন্ড ভেরিয়েবল এইখানে এসে যদি আবার আপনি মাই নেমে এখন যদি নাম রাখেন, আসলে মাই নেমে তো নামই রাখে, নাম্বার তো রাখে না। ধরেন নাম রাখলাম যে ইউর নেম, বাই এক্সাম্পল একটা নেম দিলেন, আচ্ছা সবাই যেটা দেয় আমরা এটা দিই, যেমন জন ডোই, আমি একটা নাম রাখলাম। এখন যদি অ্যালার্ট করি সেক্ষেত্রে প্রথমে ছিল 10, তারপরে ছিল হচ্ছে এটাতে 10.55, এখন এসে এখানে হবে এই জন ডোই নামটা, আর সে প্রিন্ট করে দিবে জন ডোই। আচ্ছা ওইটা আমার সম্ভবত রিলোড দেওয়া হয় না, সেভ করা হয় না, আমি একটু সেভ করে নেই। আচ্ছা যে সেভ করেছি, এখন জন ডোই দেখাচ্ছে। তো ভেরিয়েবল নাম এখানে দেখাচ্ছে জন ডোই। আপনি এভাবে যে কোনো সংখ্যা নিতে পারবেন, বা যে কোনো যেটা আপনার দরকার হবে। এ ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবলের বিষয়টা। আমরা হচ্ছে ভেরিয়েবলের পরে কিছু মেথড দেখতে পারি। আচ্ছা আজকে বলে নেই, আজকে হচ্ছে আমরা তেমন বেশি কিছু করব না, আমরা কমও করব না, চেষ্টা করব যে এই পর্যন্ত যেতে, যদি সময় থাকে আমরা ম্যাথ অবজেক্ট পর্যন্ত যাব সেকেন্ড ক্লাসের আগ পর্যন্ত। আচ্ছা আমরা হচ্ছে কোথায় ছিলাম, ভেরিয়েবল শেষ করলাম, এখন হচ্ছে ধরেন আমরা কি করব, এই কিছু মেথড আছে, হ্যাঁ, স্ট্রিং এর। ও তার আগে হচ্ছে আরেকটা বিষয় জেনে নিই, এটা সম্ভবত বলছিলাম গতদিন, আমরা যদি কোনো স্ট্রিং লিখি তাহলে হচ্ছে এই যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো। যে আমরা কোনো স্ট্রিং লিখি আর নাম্বার লিখলে শুধুমাত্র সরাসরি লিখবো, কোনো কোটেশন দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন ধরেন যে টু স্ট্রিং নামে একটা মেথড বা ফাংশন আছে, যেটার কাজ হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করা, কোনো নাম্বারকে সেই স্ট্রিং এ কনভার্ট করতে পারবে। ধরেন এটা কি ছিল, এটা কি ছিল, এটা যদি আমরা জানতে চাই আসলে এইটার বিষয়টা কি ছিল, তো আমরা ডকুমেন্ট ডট রাইট লিখলাম। ডকুমেন্ট ডট রাইটের কাজ হচ্ছে আউটপুট দেখানো। এইখানে আমি দেখব যে টাইপ অফ নামে একটা প্রপার্টি বা ফাংশন আছে সে জাভাস্ক্রিপ্টে, তো টাইপ অফ লিখে আমি যেটা টাইপ দেখতে চাচ্ছি ওটার নাম লিখে দেব। ধরেন এটার টাইপটা কি তাহলে বলে দিবে। তারপরে অ্যালার্ট করছি হচ্ছে গিয়ে কি অ্যালার্ট করছি, নেম, অ্যালার্ট নেমটা করছি। আচ্ছা এই পর্যন্ত এসে যখন এই পর্যন্ত আসবে, এইটুকু আমি বাদ দিই, যখন এই পর্যন্ত আসবে প্রথমে ছিল এটার হচ্ছে 10, তারপর এটাতে রাখলাম 10.55, তো এটার টাইপ অফটা আমি জানতে চাচ্ছি যে মাই নেমের টাইপ অফটা কি। আমি যে রিলোড দেই, এখানে দেখাচ্ছে নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার, হ্যাঁ আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে একটা নাম্বার। তো আমরা এই নাম্বারকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, এইখানে আবার আমি একটা ডকুমেন্ট ডট রাইট করলাম, এখানে ডকুমেন্ট ডট রাইট করে জাস্ট একটা ব্রেক দিয়ে দিলাম, যাতে করে নিচের লাইনে আসে পরের যে বিষয়টা আসবে। এইখানে এসে আমরা এই মাই নামটাকে চেঞ্জ করে দেব। তো আমি লিখলাম মাই নেম ইকুয়াল টু, আচ্ছা নেম বাদ দিয়ে আমি নাম্বার রাখি, যেহেতু নাম্বার নিয়ে কাজ করতেছি, মাই নাম, সবগুলাকে মাই নাম করে দিচ্ছি। আচ্ছা এইখানে এসে এখানে এসে মাই নামকে আমি হচ্ছে এই প্রপার্টি দ্বারা টু স্ট্রিং মেথড দ্বারা
আমি এটাকে এই ইসে পরিবর্তন করে দিব। এটার টাইপ কিন্তু ছিল নাম্বার, আমরা দেখলাম যে টাইপ অফ দিছিলাম। তো এখন আমি লিখি যে টু স্ট্রিং, টু স্ট্রিং কার, এই মাই নেম এরই, এইখানে যে মাই নেমটা ছিল এই মাই নেমকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি। এখন হচ্ছে যদি আমরা আবার ডকুমেন্ট করি, মানে আউটপুট দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? প্রথমটা আসছে নাম্বার, তারপরটা হচ্ছে স্ট্রিং। প্রোগ্রামটা যখন এইখানে ছিল সে তখন দেখছে এটা একটা নাম্বার, তারপর হচ্ছে এখানে আরো একটা অন্য একটা নাম্বার অ্যাসাইন করছে, আমি এটা কেটে দিল সেম আউটপুটই আসবে, বাট আউটপুটটা এখন 10 আসবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে 10 আসে নাই কারণ আমি তো এই মাই নেমকে আউটপুট করি নাই বা দেখাতে চাই না, আমি শুধু এটার টাইপটা দেখতে চাইছি। সেক্ষেত্রে আমি ডকুমেন্ট ডট রাইট লিখে টাইপ অফ লিখলাম। আপনি অ্যালার্টের মধ্যেও টাইপ অফ দেখতে পারেন, সমস্যা নেই, কনসোলের মধ্যেও দেখতে পারেন। তো এটার টাইপটা ছিল প্রথমে হচ্ছে একটা নাম্বার। যখন আমি এটাকে নাম্বার থেকে এইখানে টাইপ অফটা দেখলাম যে নাম্বার দেখাচ্ছিল, তারপরে ব্রেক প্রিন্ট করে দিলাম, সে নিচে আসলো। তারপর মাই নামের মধ্যে আমি একটা মেথড লিখলাম যে টু স্ট্রিং, টু স্ট্রিং এর মাধ্যমে আমি মাই নামটাকে রাখলাম। এটা যেহেতু প্রথমে নাম্বার ছিল, এটা এখন টু স্ট্রিং এর দ্বারা স্ট্রিং হয়ে গেছে। প্রথমে ছিল নাম্বার, এখন হয়ে গেছে স্ট্রিং। আমরা কোনো নাম্বারকে স্ট্রিং করতে পারবো, তারপর হচ্ছে স্ট্রিংকেও নাম্বার করতে পারবো। এই যে এই কিছু মেথড আছে, এগুলো দিয়ে আমরা স্ট্রিংকেও নাম্বার করতে পারবো। ধরেন এখন হচ্ছে এইটুক বাদ দিয়ে দিলাম, আমি কমেন্ট করে রাখলাম। আমরা হচ্ছে এখানে আরো একটা ভার নেই, নাম লিখে আমি এখানে স্ট্রিং তো বুঝবো যে এরকম দুই পাশে কোটেশন দিলে, ধরেন এখানে আমি রাখলাম 100.100.22, আচ্ছা এরকম একটা রাখলাম। তো এটার যদি আমি টাইপ দেখতে চাই আসলে এটা কি, তাহলে আমি ডকুমেন্ট ডট রাইট করে টাইপটা দেখতে পারবো বা অ্যালার্টের মাধ্যমে দেখতে পারবো। অ্যালার্টের মাধ্যমে দেখি, অ্যালার্টের মাধ্যমে দেখতে চাইলে আমি জাস্ট ওই আগের মতো টাইপ অফ লিখে এইখানে জাস্ট কোনটা টাইপ দেখতে চাচ্ছি নামের, তো এটা যদি আমি রান করি সেক্ষেত্রে দেখব বলে দিবে এটা একটা স্ট্রিং। ঠিক আছে, এটা একটা স্ট্রিং সেটা বলে দিচ্ছে। অ্যালার্টে না রেখে আপনি ডকুমেন্ট ডট রাইটও লিখতে পারবেন, তখন অ্যালার্টের মাধ্যমে দেখাবেন এই আর কি। তো আবার যদি আমি রান করি এটা, তাহলে দেখতে পাবো যে এটা একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমি এখন চাচ্ছি নাম্বারে কনভার্ট করতে। নাম্বারে কনভার্ট করার জন্য আবার কিছু মেথড আছে, সেটা হচ্ছে পার্স আইএনটি মেথড, পার্স ফ্লোট মেথড, ফ্লোটে কনভার্ট করতে চাইলে, আর টু ফিক্সড, এটা দেখবো একটু পরে এটার কাজ কি। তো এখন কিন্তু এটার টাইপ অফটা আছে হচ্ছে কি বলেন স্ট্রিং। আমি আবার একটা ব্রেক দিয়ে নিচ্ছি, এটা লিখলে জাস্ট নিচের লাইন আসবে, এটা না লিখলে পাশাপাশি আসতো। ব্রেক দিয়ে এখন এই যে নামটাকে, নাম ইকুয়াল টু আমি নামটাকে রাখতে চাচ্ছি হচ্ছে পার্স আইএনটি, ইন্টিজার সংখ্যায় আমি এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, পার্স আইএনটি নামে যে মেথডটা আছে এইখানে আমি জাস্ট রাখলাম নামটাকে। এখন যদি এটা আমি টাইপ অফ করি, প্রথমে এটা স্ট্রিং ছিল ঠিকই, বাট যখন আমি এটাকে নাম্বারে কনভার্ট করে দিছি তখন এটার টাইপটা দেখাবে এখন নাম্বার। দেখেন প্রথমে স্ট্রিং ছিল, তারপর হচ্ছে নাম্বার দেখাচ্ছে। আমি যদি প্রথমটা কেটে দেই, কমেন্ট করে রাখি, তো এটা তো স্ট্রিং ছিল আমরা দেখলাম। তারপরে ডকুমেন্ট ডট রাইট করে, আচ্ছা এখানে আর ব্রেক করার দরকার নাই, এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করলাম। এখন টাইপ অফটা দেখতে চাচ্ছে, এটা টাইপটা কি, তো আমি দেখতে পাচ্ছি এখানে টাইপটা নাম্বার। এখন যদি আমি এটার দেখতে চাই, কি বলে আউটপুটটা দেখতে চাই, তাহলে আরো একটা লাইন নিতে পারি, কপি করলাম, কপি করে জাস্ট এই নামটা কি, এখন এটা তো টাইপ টাইপ দেখলাম এখানে এসে, বাট এখন হচ্ছে আমরা যে এখানে এই নাম্বারটা দেখব যে নাম্বারের আউটপুটটা কি। দেখেন এইখানে দেখাচ্ছে
এখানে হচ্ছে দেখাচ্ছে 105 আসছে, হ্যাঁ? কারণ আমি যে কোনো ব্রেক দিইনি, যদি এখানে আবার ব্রেকটা ইউজ করি টাইপ অফের পরে, তাহলে হচ্ছে এখানে একটা ব্রেক আসবে, ঠিক আছে? আসলে তারপরে হচ্ছে আমরা আমরা কোথায় ছিলাম? এই পার্স আইএনটিতে। আচ্ছা, এটার আউটপুটটা কি আসতেছিল? আউটপুটটা আসতেছিল যে 100, আর আমরা কিন্তু দিয়েছিলাম এখানে 100.222, সেই 222টা আসেনি, কারণ পার্স আইএনটি দিয়ে ওইটা একটা এই যে সংখ্যাটা ছিল এইটাকে একটা ইন্টেজার সংখ্যায় কনভার্ট করছে, ইন্টেজার সংখ্যায়। পূর্ণ সংখ্যায় তো আর ভগ্নাংশ থাকে না। তো এটাকে যদি আমরা ধরেন এখন হচ্ছে এইখানে এসে আমি আবার এটাকে ইন্টেজার না, এখানে আরেকটা ব্রেক দিতে পারি আমি, এখানে আরো একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এইটাকে এখন ফ্লটে পরিবর্তন করব নামকে। ওইখানে ইন্টেজার ছিল, এখন হচ্ছে ফ্লটে পরিণত করব, মানে ভগ্নাংশতে। তাহলে আমি লিখতে পারি পার্স ফ্লট, পার্স ফ্লট। এখন এসে আবার ওই নাম্বারটাই রেখে স্যার দিলাম। এখানে কি ডাইরেক্ট ব্রেক টেক লিখলে হবে না, নাকি পুরো ডকুমেন্ট রাইট না করে না, ব্রেক লিখতে হবে? জাভাস্ক্রিপ্টে আপনি এইচটিএমএল সরাসরি ইউজ করতে পারবেন না, ডাইরেক্ট ব্রেক লেখা যাবে না, এইভাবেই লিখতে হবে। এটা তো স্ক্রিপ্ট ফাইল, এটা তো এইচটিএমএল ফাইল না। বুঝা গেছে? জি স্যার। আপনি এইখানে প্রিন্ট করবেন জাস্ট ডকুমেন্ট ডট রাইট দিয়ে, এই যে এইভাবে লিখতে পারবেন এটার ভিতরে। আচ্ছা, আমি লিখলাম নাম পার্স ফ্লট ইকুয়াল টু নাম। এখন কিন্তু এই নাম্বারটা হচ্ছে ফ্লট হয়ে গেল। এখন যদি এটাকে আমি ডকুমেন্ট এই কি বলে ডকুমেন্ট ডট রাইট করি, মানে এটার প্রিন্ট আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখব হচ্ছে গিয়ে আচ্ছা আমি কি আবার দিছি? হ্যাঁ। আচ্ছা, এটার যদি আউটপুট দেখতে চাই তাহলে এই যে ফ্লট ভগ্নাংশ সহ দেখতে পাবো, দেখেন। এখন দেখেন যে ভগ্নাংশ সহ আসার কথা। আচ্ছা যাই হোক, এটা ভগ্নাংশ সহ আসে নাই, কারণ ওইখান থেকে নাম্বারটা হয়ে গেছে সম্ভবত, এই যে এখানে ইন্টেজার হয়ে গেছে। এটা আমরা এখন কমেন্ট করে রাখি। কোথায় যেন ইন্টেজার করছিলাম, এইখানে। ব্রেকটাও দরকার নাই, নাম্বারটা এইখানে দেখানোর দরকার নাই। আর আমরা যেটা কমেন্ট করবো ওইটা তো আর কাজ করবে না, না স্যার? না না, কমেন্ট করলে এটার কাজ করবে না। স্যার আপনি কিভাবে এত ইন্টিজার তাড়াতাড়ি কমেন্ট করেন স্যার? এইটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ধরে ওই যে শিফটের পাশে দেখবেন প্রশ্নবোধক চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করবেন। কন্ট্রোল চেপে ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল চেপে জাস্ট ওই যে কিবোর্ডের পাশে যে প্রশ্নবোধক চিহ্ন আর স্ল্যাশ আছে ওইটা দিলেই আপনার হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। আবার ওইটা চাপলে কমেন্ট আউট হয়ে যাবে। তো এখন এইটা ছিল, স্যার উপরে গুলা যে স্যার করছিলেন। ওইটা একসাথে সিলেক্ট করে নেবেন, তারপরে দিবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন আমার স্যার ইন্টিজার কি দশমিক সংখ্যা? ইন্টিজার ইন্টেজার না, পূর্ণ সংখ্যা। ইন্টেজার অর্থই তো পূর্ণ সংখ্যা। সংখ্যা। এখন আমরা করলাম পার্স ফ্লোট নাম, এটা প্রথমে ছিল স্ট্রিং, এখন করে দিলাম নাম্বার ডকুমেন্ট ডট রাইট। এখন যদি দেখি তাহলে দেখবো ওই যে দশমিক সহ আসছে। এমন হইতে পারে অনেক সময় আমার হচ্ছে দশমিক মানটুক দরকার লাগবে না, দশমিক থাকলেও লাগবে না, তখন হচ্ছে আমরা ওই যে পার্স আইনটি দিয়ে নিয়ে নিব। আর এমনও হইতে পারে যখন আমার লাগবে দশমিক, তখন হচ্ছে পার্স ফ্লোট দিয়ে নিয়ে নিব। এখন দেখেন এইখানে আরো একটা মেথড ছিল, সেটা হচ্ছে টু ফিক্স। এইটা দিয়ে করব হচ্ছে গিয়ে আমাদের যে এই যে ভগ্নাংশ নাম্বারটা আসলো, দশমিকের পরে আমি কত ঘর নিতে চাচ্ছি ওইটা দিয়ে দিব এইখান দিয়ে। তো আমি এইখানে পার্স ফ্লোটের এইখানেই দিতে পারি, অথবা পরের লাইনেও দিতে পারি। জাস্ট লিখলাম টু ফিক্সড, আমি দশমিকের পরে চাচ্ছি 2 ঘর। এখন দেখেন এখানে আমাদের 3 ঘর ছিল, বাট আমাদের আউটপুটে দেখাবে দশমিকের পরে 2 ঘর। আমি যদি এখানে আবার 3 লিখি তাহলে 3 ঘর দেখাবে। আমি যদি এইখানে ধরেন 20 লিখি, যদি আমাদের উপরে 20 নাই, তাও দেখি কি দেখায়। এই যে এরকম একটা আননোন সংখ্যা দেখাচ্ছে, ঠিক আছে? জি স্যার।
এটার পরে মানে এই 2 টারে সে এরকম করে বানায় নিচ্ছে 20। আপনার যতগুলা আর লাগবে এখানে কি দশমিকের জন্য আলাদা মেথড দশমিকের জন্য? হ্যাঁ, হ্যাঁ, এই পার্স প্লট দশমিকে বানাইতে চাইলে পার্স প্লট ইউজ করবে। এক্সাক্ট দশমিক বানাইতে চাইলেই। ঠিক আছে? জি স্যার। আর যদি ইন্টিজার চাই, শুধু ইন্টিজার, তাহলে হচ্ছে আমরা কি দিব? পার্স আইএনটি। আর ধরেন কোন নাম্বারকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে কি দিব? টু স্ট্রিং। টুইস্টিং। আর যদি কোনো দশমিকের পরে কত ঘর আসবে সেইটা সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে দিব টু ফিক্স দিয়ে আমি ওইখানে ঘরটা লিখে দিব কত ঘর। এই বিষয়গুলা ছাড়াও এগুলা আরো একভাবে করা যায়। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এগুলাকে যদি আপনার স্পেসিফিক ইন্টিজার লাগে তাহলে এটা ইউজ করতে পারেন, অথবা স্পেসিফিক ফ্লোট লাগলে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে না এইভাবে না, আমি হচ্ছে গিয়ে যেটা থাকবে টাইপ আমার সেটাই আসুক, আমি স্পেসিফিক কিছু চাই না, এরকমও হইতে পারে। সেক্ষেত্রে নাম্বার নামে একটা মেথড আছে, আপনি এটা ইউজ করতে পারবেন। আবার স্ট্রিং নামে একটা মেথড আছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই মেথডের এই প্রথম অক্ষরটা বড় হাতের, স্ট্রিংও সেম। ঠিক আছে, এইটাও সেম কাজ করে, কনভার্ট টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করে দেয়। দেখেন এটা আবার একটু দেখি। তো এটা তো স্ট্রিং ছিল, এখন আমি এটাকে নাম্বার করে দেই। এখন এটার যদি টাইপ অফ দেখি, এটা আমি কমেন্ট আর করে, স্ট্রিং মানে নেম না স্যার? স্ট্রিং নেম। স্ট্রিং বলতে এই যে এরকম আপনার নাম হইতে পারে, অথবা কোনো ফোন নাম্বার হইতে পারে, যেগুলো ক্যারেক্টার ক্যারেক্টার টাইপের, বা জি বাংলাদেশ স্যার। যেগুলো সংখ্যা ছাড়া, মোট কথা হচ্ছে ওগুলো স্ট্রিং। তাহলে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি এখানে রাখলাম নাম। এখন যদি নামটা প্রিন্ট করি তাহলে দেখি কি আসে। তাহলে যেটা নাম্বার ছিল এটা আসবে। তো এটার যদি আমি টাইপ অফ দেখতে চাই, মানে এটা আসলে কি টাইপ, এটা এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট টাইপ অফ দেখলাম। আচ্ছা বলেন এটা কি টাইপ দেখাবে, এটার টাইপটা কি দেখাবে, কি দেখানো উচিত? নাম্বার স্যার। হ্যাঁ, নাম্বার দেখানো উচিত, সে নাম্বারই দেখাবে। ওই যে আমরা ব্রেক দিই না, এর জন্য পাশে আসছে। জি স্যার। আচ্ছা নাম্বার দেখালো। এখন তাহলে এই নাম্বারটাকে আমি চাচ্ছি হচ্ছে কিসে কনভার্ট করতে? স্ট্রিং এ, এই তো। জি স্যার। টাইপ অফটা বাদ দিলাম, ধরেন এটার উপরে আগে স্ট্রিং এ কনভার্ট করে, আচ্ছা টাইপ অফটা থাক, এটার উপরে স্ট্রিং এ কনভার্ট করে আবার টাইপ অফটা দেখব। তাহলে জাস্ট আমি কি করব, টাইপ অফের জায়গায় এই এই প্রোগ্রাম কিন্তু অনেকভাবে লেখা যায়, আপনার হচ্ছে যেভাবে সুবিধা হয় গোছানো হয় সেইভাবেই লিখবেন। আমি কিন্তু এই যে টাইপ অফের জায়গায় এইখানেও স্ট্রিং দিতে পারি। আচ্ছা স্ট্রিং দিয়ে দেখি, এইখানে স্ট্রিং দিয়ে দিলাম সরাসরি, এইখানে এসে স্ট্রিং দিয়ে দিলাম, এটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। দেখেন স্ট্রিং হয়ে গেছে, যে নাম্বারটা স্ট্রিং হয়ে গেছে। আপনি সেম কাজটা আপনি চাচ্ছেন যে না এক লাইনে থাকবে না, এটা এটা এরকম থাক, আমি হচ্ছে উপরে এটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করে আনি। ধরেন এইখানে গিয়ে নাম্বার ছিল, জাস্ট আমি আবার লিখলাম নাম ইকাল টু স্ট্রিং নাম, মানে নাম্বারটাকে আর হচ্ছে, আপনি না বলছেন স্ট্রিং এ ডাবল কোটেশন হয়? হ্যাঁ এটা তো স্ট্রিং না, এটা তো নাম্বার আছে, আমরা হচ্ছে এটার স্ট্রিং এ পরিবর্তন জি স্যার। করতেছি, জি এই স্যার। জন্য ডাবল কোটেশন দেই নাই। এখন দেখেন না, এখানে স্ট্রিং মেথড দ্বারা স্ট্রিং এ পরিবর্তন করা যায়। ঠিক আছে, জি তো স্যার। স্ট্রিং দিলাম, কোনো কিছুরে যদি আমরা স্ট্রিং এ পরিবর্তন করতে চাই জাস্ট সিম্পলি আমরা এই মেথডটা ইউজ করতে পারবো। অথবা ওই যে আগে যেগুলো দেখাইলাম পার্স আইএনটি, সরি পার্স আইএনটি না, ওই টু স্ট্রিং, এটাতে করতে পারবো। এগুলো লাগবে, আমরা যখন একটু এক্সাম্পল দেখবো না, দেখবো যে আসলে এগুলো আমাদের কি কাজে লাগে। আর এখন অবশ্য আমাদের ওয়েবের এগুলো একটু কমই কাজে লাগবে। ওয়েবের জন্য যা কাজে লাগবে ওইটা শেখার জন্য আমাদের এগুলো জানা দরকার। এজন্য হচ্ছে আমরা বলতে পারি যে প্রোগ্রামিং শিখতেছি। আপনার হচ্ছে এই প্রোগ্রামিংটা যদি ভালো করে শিখতে পারেন বেসিকটা, এরপরে আপনার যে প্রোগ্রামই আসুক, বেসিকটা সব প্রোগ্রামিং এর অলমোস্ট সেম, মানে ধারণাটা জি বা স্যার, ওই যে কনসেপ্ট, জাভা, পাইথন আপনার মানে যেটাই এগুলা শিখেন, অনেক হ্যাঁ জানা দরকার। যেটাই শিখেন কনসেপ্ট অলমোস্ট সেম।
এরপরে তো আমরা হচ্ছে পিএইচপিও শিখবো ওই লারাভেলের জন্য বা ওয়ার্ডপ্রেসের জন্য। জি স্যার। তো পিএইচপিটা শিখলে ওইখানেও তো প্রোগ্রামিং আছে। এখন যদি আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ওইখানে জাস্ট ভেরিয়েবলটা অন্যভাবে ডিক্লেয়ার করে এই। আর কোনো পার্থক্য নেই। সিনট্যাক্সটা আলাদা অর্থাৎ লেখাটা আলাদা কিন্তু কনসেপ্ট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই। আচ্ছা আমরা হচ্ছে এই যে এটাকে নাম্বারে কনভার্ট করলাম। এখন ধরেন আমি এটারে এই দিতে পারি। এখন হচ্ছে যদি টাইপ অফ দেখি কনভার্ট করি নাই। এটার যদি টাইপ অফ দেখি তাহলে কি আসবে? এটার টাইপ অফ স্ট্রিং আসবে যেহেতু কনভার্ট করিনি কোনো কিছুতে। ও আচ্ছা সেভ দিয়ে নেই মনে হয়। দেখেন কি আসতেছে? ওই সংখ্যাটা আসতেছে আর হইলো স্ট্রিং আসতেছে। এখন আবার স্ট্রিংকে আবার নাম্বারে কনভার্ট করব। আমরা কিন্তু নাম্বারে কনভার্ট কয়েকভাবে করতে পারি। পার্স আইএনটি দ্বারা একদম ইন্টিজার সংখ্যায় পরিবর্তন করতে পারি। পার্স ফ্লোট দ্বারা ফ্লোট সংখ্যায় পরিবর্তন করতে পারি মানে ভগ্নাংশতে। আবার শুধু নাম্বার নামে একটা ফাংশন মেথড আছে সেটা দিয়েও নাম্বারে কনভার্ট করতে পারি। দেখেন আমি এখন এই নাম্বারটাকে কনভার্ট করব। জাস্ট লিখলাম নাম ইকুয়াল টু নাম্বার। নাম্বার নামে যে মেথড আছে এটা লিখলাম। এইখানে বলে দিলাম কি কোনটাকে আমি কনভার্ট করব এই নাম্বারটাকেই। এখন যদি রিলোড দেই দেখবো যে এটার জন্য এই নাম্বার দেখাবে এইটাই আর টাইপ অফ দেখাবে হচ্ছে নাম্বার। নাম্বার এইটাই দেখাচ্ছে আর টাইপ অফ দেখাচ্ছে নাম্বার। আমি যদি চাই যে এটা নিচে আসুক এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি। এই নাম্বারের পরে একটা ব্রেক দিয়ে দিলাম। ব্রেক দিতে গেলে আপনার আবার কোটেশন ইউজ করতে হইব। জাস্ট ব্রেক। এখন নিচে আসবে। ঠিক আছে? এই বিষয়টুকু কি বোঝা গেল মেথডগুলো আসলে কিভাবে ইউজ করে? আই হোপ বোঝা গেছে। জি স্যার। বিস্তারিতই জি স্যার, বলছি। মোটামুটি। এখন এগুলা যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে পরবর্তীতে পারবেন না। কারণ এই বিষয়গুলা অনেকের কাছে একদমই নিউ। আর এটা HTML CSS চেয়ে একটু টাফ যেহেতু এটা প্রোগ্রাম। এখানে ভুল করলে হচ্ছে আপনার এরর আসবে, দেখাবে না প্রোগ্রাম, রান করবে না। এজন্য হচ্ছে আমি কোডটা বের করে রাখলাম। আপনারা সবকিছু একটু ট্রাই করেন। আচ্ছা এটা তো ছোট করা যায় না। ওই মাউস দিয়ে করলে ছোট হয় না। এটা ছোট করার জন্য প্রিফারেন্সে স্যার যেতে কন্ট্রোল ধরে মাইনাস চাপ দেন স্যার। না এটা আসছে। কন্ট্রোল ধরে মাইনাস দিলে আসছে। আচ্ছা আপনার এই যে এটা থাকলো একপাশে আরেক পা আরেক পাশে হলো ওই যে এইগুলা থাকলো মেথড গুলা। আরে এইখানে আছে হচ্ছে কোনগুলা দেখছিলাম আর মেথড গুলা। এই মেথড গুলা একটু দেখেন সবগুলা। এই নাম্বার স্ট্রিং সহ। এগুলো একটু ট্রাই করেন। এগুলা কিন্তু আমরা হচ্ছে কিছু মেথড দেখলাম। হ্যাঁ, এন্ড হচ্ছে আরেকটা বিষয় আছে যেটাকে বলে কনক্যাটেনেশন বা কনক্যাটিনেশন যাই বলেন। জি স্যার, সি শার্পে ছিল, সরি সি প্লাসে ছিল আর কি, স্ট্রিং কনক্যাটেনেশন। আচ্ছা এটা দিয়ে হচ্ছে কনক্যাটিনেশন দিয়ে হচ্ছে যোগ করে বা জোড়া দেয়। ধরেন আমি যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে করতে পারি। তাহলে সবকিছু কমেন্ট আউট করে রাখলাম। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নাম দিলাম ফার্স্ট নেম। ফার্স্ট নেমে ধরেন একটা নাম লিখলাম। তারপর আরেকটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নাম দিলাম লাস্ট নেম। লাস্ট নেমে হচ্ছে আরেকটা নাম লিখলাম লাস্ট নেম। তো এই দুইটাকে আমি ওই কনক্যাটেনেশন অপারেটর দিয়ে যোগ করতে পারি। এটা হচ্ছে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম। জাভা স্ক্রিপ্টে প্লাস দিয়ে করে আর পিএইচপিতে হচ্ছে ডট দিয়ে করে। যেহেতু আপনার পিএইচপি করবেন আমি দুইটা বলে দিলাম।
জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে প্লাস দিয়ে করে, আর সেম কাজটা পিএইচপিতে করে ডট দিয়ে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই দুইটাকে কনক্যাটিনেশন করব বা কনক্যাট করব। তো কনক্যাট কর স্যার বলেন ক্লাসে করে স্যার হচ্ছে একটা ফাংশন দিয়ে কনক্যাট ফাংশন দিয়ে সরাসরি লিখে কিসে? সি প্লাসে স্যার আর কি কনক্যাট লিখে পরে স্যার আর কি যে দুটো স্ট্রিং আর কি যোগ করবে সেই দুটোকে আগে স্যার লিখে দেয় পরে স্যার আগে দুটো আচ্ছা যোগ আচ্ছা, যোগ এইখানেও করে আছে, এইখানেও কনক্যাট ফাংশন আছে, এই জাভাস্ক্রিপ্টে আছে, ওটা দেখবো। আচ্ছা আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এটাকে আমি যদি ডকুমেন্ট করতে আউটপুট দেখাইতে চাই, ডকুমেন্ট ডট রাইট, তো এইখানে আমি চাচ্ছি যে ফার্স্ট নেমটা দেখাবো, ফার্স্ট নেম দিলাম, তারপর যে কনক্যাট করলাম মানে যোগ করলাম, জোড়া দিলাম, তারপর হচ্ছে লাস্ট নেম। এখন যদি আউটপুটটা একটু দেখি, তাহলে দেখি কেমন আসছে। দেখেন জন ডই একসাথে আসছে। এখন আপনি যদি মাঝখানে একটা স্পেস দিতে চান, সেক্ষেত্রে আরো কিছু জোড়া দেন, এমটি স্ট্রিং বলে এটাকে, ফাঁকা কিছু জোড়া দিলাম। তো এটা যদি সেভ করে হচ্ছে আমি রিলোড করি, তাহলে দেখবো যে এখানে একটা গ্যাপ এসে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে কনক্যাটের কাজ। বাট মাঝে মাঝে আমাদের প্যাচ লাগবে হচ্ছে কোনো কিছু যোগ করতে গেলে আবার কনক্যাটিনেশনে, বাট নাম্বার থাকলে এটা যোগই ধরে নেবে যখন নাম্বার থাকবে। যখন আমরা দুইটা নাম্বারের মধ্যে করব তখন যোগই ধরে নেবে। আচ্ছা করে দেখি একটা, যদি একটা করে দেখি, এইখানে ধরেন আমি রাখলাম, যদিও ফার্স্ট নেমে হবে না, আমি ফার্স্ট নেমেই রাখলাম, চেঞ্জ করতেছি না আর। এখানে কিন্তু আবার যোগ করতেছে, এখানে ওই কি বলে ওইটাকে কিন্তু এই কনক্যাট করে নেয়। যদি এগুলো স্ট্রিং থাকতো তাহলে হচ্ছে আবার কনক্যাট করতো, যদি এই দুইটাই স্ট্রিং থাকতো তাহলে হচ্ছে এখন কিন্তু আবার আপনার 10-এর পাশে 20 দেখাবে, যোগ করবে না। এটা কিন্তু আবার 1020 ভাবলে ভুল হবে, 1020 না, জাস্ট প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটা কনক্যাট করে দিচ্ছে। এই হচ্ছে। আচ্ছা, কারো এখান থেকে যেন একটু নয়েজ আসতেছে, স্পিকারটা একটু আনমিউট করে রাখেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে কনক্যাট। এখন আমরা আরো কিছু প্রপার্টি এবং মেথড দেখব, এই দুইটা আসলে একসাথে দেখা উচিত ছিল। আচ্ছা, আরো কিছু প্রপার্টি এবং মেথড দেখব। লেন্থ নামে একটা প্রপার্টি আছে, যার কাজ হচ্ছে কোনো কিছু লেন্থ বের করা, কোনো কিছু বলতে স্ট্রিং এর লেন্থ বের করা। আচ্ছা দেখেন, এইখানে এসে, আচ্ছা একটু কমেন্ট করে রাখি, এইখানে এসে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল একটা নিলাম, নেম দিলাম, বাংলাদেশ দিলাম সাপোজ। তো এই বাংলাদেশের যে লেন্থটা কত সেটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি নেমের মধ্যে আবার রাখলাম নেম ডট লেন্থ। এই নেমের মধ্যে এখন কি আছে, নেম ডট লেন্থ আছে, বাংলাদেশের লেন্থ আছে। এটা যদি আমি অ্যালার্ট করে দেই বা ডকুমেন্ট ডট রাইট করি, অ্যালার্ট করব হচ্ছে নেমটাকে, জাস্ট বলবে নেমের মধ্যে নেমের লেন্থটা কত সেটা বলবে। এখানে বলতেছে 10, 10 কিভাবে আসলো, বি 1, এ 2, এন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ক্যারেক্টার, তাই হচ্ছে লেন্থ 10। এখন যদি আমরা ধরেন এইখানে কোনো সংখ্যা দেই, 1000.00 স্পেস দিয়ে, আচ্ছা 1000.0 দিলাম, কোনো কিছু একটা দিলাম, এটাকে নেম রাখলে খারাপ দেখা যায়, নামই রাখলাম, নাম করে দিলাম, নাম করে দিলাম, নাম করে দিলাম। আচ্ছা এইখানে আবার কি এসে পড়ছে, এটা নাম করে দিলাম। এখন যদি এটার লেন দেখতে চাই, সেক্ষেত্রে দেখি কত দেখায়।
11 দেখাচ্ছে, এটা লেন্থটা দেখাচ্ছে 11। এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু কোনো নাম্বার না, কারণ এই যে দেখেন কোটেশন দিয়ে দিছি। এখন কোটেশন বের করে দিলাম, এখন সে নাম্বার হয়ে গেল। এখন যদি এটা লেন্থ দেখতে চাই তাহলে হচ্ছে কি দেখায়, আনডিফাইন্ড দেখায়, কারণ সে নাম্বারের লেন্থ বের করে না, সে শুধু স্ট্রিং এর লেন্থ বের করে। আচ্ছা, লেন্থ ফাংশনের কাজটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে প্রম্পট নামে একটা লেন্থ প্রপার্টি ছিল। ফাংশনগুলা বুঝবো হচ্ছে কি, যে এরকম ব্র্যাকেট দিয়ে থাকবে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। আর ফাংশন বিষয়টা কি ওইটা আমরা যখন আলোচনা করব তখন বুঝতে পারবো আসলে ফাংশন বিষয়গুলো কি। এখন জাস্ট বুঝে যান যে এটা ফাংশন। তো প্রম্পট ফাংশন দিয়ে আমরা ইনপুট নিতে পারবো, কোনো কিছুর ইনপুট নিতে পারবো প্রম্পট ফাংশন দিয়ে। দেখেন, আমরা যদি ইউজারের কাছ থেকে কোনো নাম্বার নিতে চাই, ধরেন আমি একটা ভেরিয়েবল রাখলাম, আচ্ছা ভেরিয়েবল না, আমি কি করতে পারি, আচ্ছা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল রাখলাম হচ্ছে নেম। নেম ভেরিয়েবলের মধ্যে জাস্ট ওটা লিখলাম প্রম্পট, প্রম্পটের ভিতর বলে দিলাম এন্টার ইউর নেম, আপনার নাম দিন। তো কেউ দিল, দেওয়ার পরে আমরা হচ্ছে ওটাকে অ্যালার্ট করে দিতে পারি অথবা ডকুমেন্ট ডট রাইট করে দিতে পারি। উনি যে বিষয়টা দিল ওটাকে আমরা একটা h1 ট্যাগের ভিতরে দেখাবো। h1 ট্যাগের ভিতরে এখন তো ঝামেলা হয়ে যাবে, নেম এখানে কিভাবে দেখাবো। এখানে নেম দেখানোর জন্য আমার আবার কনকেট করতে হবে। এইখানে এসে জাস্ট আমি নেমটা বলে দেব। প্রথমে h1 শুরু করলাম, তারপর হচ্ছে নেমটা দেখাই দিলাম, তারপর h1 ট্যাগ শেষ করলাম। যেহেতু আমার কনকেট আছে আমি কনকেট দিয়ে দিলি করতে পারবো। ঠিক আছে, এখন যদি আউটপুট দেখি তাহলে দেখি কি আসে। এখানে বলতেছে এন্টার ইউর নেম, ইনপুট টাইপের। প্রম্পট ফাংশনের কাজ হচ্ছে এরকম ইনপুট নেবে। ধরেন আমি দিলাম ফেরদৌস দিলাম, জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছে ফেরদৌস। তো আমরা যখন কোনো কি বলে, আমরা যখন কোনো ইনপুট নেব তখন আমরা প্রম্পট ইউজ করব। তারপর হচ্ছে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে, আর আগেরটা প্লাস প্লাস নেওয়ার কারণ কি দুই পাশে? একটু আগে কনক্যাট করলাম না আমরা, এই যে কনক্যাট, কনক্যাট জি স্যার। দেখলাম না, কনক্যাট। এখন ধরেন আমি যদি না এই নেমটা ইসে দিয়ে দেই, প্লাস প্লাস না দিয়ে ভিতরে দিয়ে দেই, তাহলে দেখি কি দেখায়। দেখেন, নেম দিলাম, এখানে নেম দেখাচ্ছে, কারণ ও ভেরিয়েবল চিনতে পারতেছে না, এটা যে ভেরিয়েবল ও বুঝতে পারতেছে না। এর জন্য হচ্ছে কি আমরা এখানে কনক্যাট করে ভেরিয়েবলটাকে চিনিয়ে দিব যে সে একটা ভেরিয়েবল। দুই পাশে দুইটা কনক্যাট দিয়ে ওকে মাঝখানে রাখলাম, আর এগুলো হচ্ছে h1 গুলো কনক্যাটের মধ্যে রাখলাম। আর যদি আপনি h1 না দিতে চান তাহলে এগুলো কিছু লাগবে না। h1 এর জন্য এতগুলা কনক্যাট লাগছে আমাদের। এটা দিলে সরাসরি নামটা দেখিয়ে দিবে। মানে এখানে লিখলেন, আচ্ছা বারবার এক নামই লিখতেছি, জন ডই, এখানে জাস্ট যে নাম লিখলাম সেটা দেখিয়ে দিল। অথবা আমরা একটা একটু ফান করে লিখতে পারি, যেটা কি লিখতে পারি, আচ্ছা দাঁড়ান দেখতেছি। এখন হচ্ছে ওইটা তো দেখলাম, প্রম্পটের কাজও জি স্যার। দেখলাম। এখন হচ্ছে আমরা একটা কি করতে পারি, এইখানে আপার কেস করতে পারি। যে বিষয়টা দিল সেটা আপার কেস করলাম। ধরেন এখান থেকে নেমে আমি একটা নাম নিলাম, বাট সে যে নামটা দিল সে তো আসলে কিভাবে দিবে আমি জানি না। তো আমার দরকার হচ্ছে আপার কেস। আমি তার নামটাকে টু আপার কেস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করে দিলাম নেম ডট টু আপার কেস।
এখন যদি একটু রান করি তাহলে কি আসে দেখি। এখানে দিলাম ধরেন যে আপনার নামে দিলাম জাহিদুল ইসলাম। আমি কিন্তু সব ছোট হাতের দিছি, সব ছোট হাতের অক্ষরে জি স্যার। দিছি। এখন যদি এটাকে প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট হচ্ছে না, অনেক সময় ঝামেলা করে, দাঁড়ান দেখি। নেম ইকুয়াল টু নেম ডট আবার কেস। আচ্ছা আমরা অ্যালার্টে করে দেখি যে অ্যালার্টে কাজ করে কিনা। অ্যালার্টে করে দেখি, ধরেন নেম দিলাম জাহিদুল ইসলাম। আচ্ছা অ্যালার্টেও দেখাচ্ছে না, প্রবলেমটা কি তাহলে? আনকট টাইপ এরর, টু আপার কেস ইজ নট এ ফাংশন। টু আপার কেস, এইখানে সি বড় হাতের হবে, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমাদের ভুল দেখাচ্ছিল, আসলে ডকুমেন্ট ডট রাইটেও দেখাতো। আমি আবার ডকুমেন্ট ডট রাইটেই চলে যাই। দেখেন এইখানে একটা মোটামুটি একটু সুবিধা আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার একটা এরর আসলে বোঝা যাচ্ছে কনসোল থেকে। কনসোল থেকে আমি এররটা দেখতে পাইতেছি আসলে এররটা কি। জাহিদুল ইসলাম, এই যে জাহিদুল ইসলাম দেখিয়ে দিচ্ছে। আমার এটা জি স্যার, সেভ দেওয়া বুঝতে হয়নি, পেরেছি। সেভ দিলে এখন হচ্ছে আবার ওই যে ইসে দেখাবে। ধরেন আপনার এই ছোট নামটা লিখলাম, এই সব বড় হাতের অক্ষরে দেখাচ্ছে আপার কেসে। সেম ওয়েতে হচ্ছে আমি এগুলার লোয়ার কেসও করতে পারি, লোয়ার কেস করতে পারি। লোয়ার কেস করার জন্য কিছুই না, জাস্ট টু লোয়ার কেস। আচ্ছা এটা কমেন্ট করে দিই। আমরা ইচ্ছা করলে কিন্তু এইখানেও করতে পারি একসাথেই, টু লোয়ার কেস। তাহলে যে নামটা দিবে সেটা কিসে হয়ে যাবে, লোয়ার কেসে হয়ে যাবে। এখন ধরেন বড় হাতের অক্ষরে দিলাম আমি, বড় হাতের বা ছোট হাতের যাই দেই, জাস্ট এইটা লোয়ার কেস হয়ে যাচ্ছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের একটা কাজ, যেটা আপনারা করবেন এখন। ধরেন কেউ যদি কোনো নাম ইনপুট দেয়, আপনারা দেখাবেন যে হ্যালো, যে নামটা দিবে সে নামটা বড় হাতে থাকবে। এইটুক করেন, মানে কেউ ইউজারের কাছ থেকে প্রম্পট নিয়ে কোনো নাম দিবে, তো নামটা দেওয়ার পরে যখন ইন্টার প্রেস করবে তখন বলবে হ্যালো, যে তার যে নামটা থাকবে সেই নামটা। তারপর একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে পারেন। আচ্ছা এখানে না, এইরকম দেখাবে, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে জাস্ট ওইটা বলবে হ্যালো, ওই যে নামটা দিবে সেই নামটা বড় হাতের অক্ষরে সবগুলা। এইটুকু হচ্ছে এখন একটু করেন, এটা আপনাদের টাস্ক। আমি কোন জায়গা থেকে করলাম যেন এটা, এইখান থেকে। এটা করেন, এটার জন্য কি আবার এগুলো দেখাতে হবে? না স্যার। নেন করেন। আমরা হচ্ছে তাহলে সাম স্ট্রিং প্রপার্টি এন্ড মেথড এটাও দেখে ফেললাম। আচ্ছা আপনি একটু মাঝে মাঝে বললেন, আমার 50 এমবি ছিল তো, এটা মনে হয় শেষ হয়ে যাবে, শেষ হলে আবার কিনবো ডেটা। তো মাঝে মাঝে বললেন যে আমি আছি কিনা। ঠিক আছে, সাম স্ট্রিং প্রপার্টি এন্ড মেথড এটা শেষ হলো, তারপর হচ্ছে আমরা দেখব এরিথমেটিক অপারেটর, যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল কাজগুলা বা এক্সপ্রেশনগুলা কমপ্লিট করে। তো এখানে প্লাস তো আমরা সবাই জানি, মাইনাসও জানি, গুণ জানি, ভাগ জানি। এটা হচ্ছে ভাগশেষের আর এটা হচ্ছে পাওয়ারের। তো এগুলো যদি আমরা একটু দেখি,
এখানে ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম var a equal to 10, তারপরে var b equal to 5 দিলাম, সাপোজ 5 না 4 দিলাম। তো অ্যারিথমেটিক অপারেটর যেটা করে, এখানে আমরা প্লাস মাইনাস গুণ ভাগ ভাগশেষ আর হচ্ছে কি বলে পাওয়ার দিতে পারবো। আমি যদি ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট করি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি জি স্যার শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। মানে নেটের এমবি কম তো এর জন্য সন্দেহ হইতেছিল, আর আপনাদের কোনো সারা শব্দ নেই। আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট এসে আমি জাস্ট লিখলাম এ প্লাস বি, তাহলে হচ্ছে এ আর বির মান যত দেখিয়ে দিবে সেটা 14 দেখিয়ে দিল। এখানে আমি করতে পারি এ মাইনাস বি, এখানে হচ্ছে তাহলে এটা দেখাই দিল 6 বিয়োগ করলে। তারপরে যদি গুণ করি, গুণ করলে কত হবে? 4 10 40, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। ভাগটা এইভাবে করতে হবে, এই যে এরকম প্লাস চিহ্ন দিয়ে ভাগ করলে কত আসবে? 2.5, আড়াই। আড়াই। আচ্ছা, তারপরে ভাগ শেষ করতে পারি, এইটারে বলে মডুলাস বা পার্সেন্ট, এটা যে হচ্ছে ভাগ শেষ বের করি। আচ্ছা, ভাগ শেষ কত বের হবে বলেন? ভাগ শেষ কত বের হবে? 2। 2। আচ্ছা, 2 বের হইছে। তারপরে হইল আছে ডট ডট, যদি আমরা এরকম করি এ ডট ডট 2, তাহলে কি হইব? 100, মানে হচ্ছে এর পাওয়ার 2। সেটা কেমন আসলো স্যার? এই যে ডট ডট দিলাম, সরি স্টার স্টার দিলাম, এই যে এখানে বলছিলাম না যে এটা হচ্ছে, স্টার মান। এটার মানে হচ্ছে কি পাওয়ার এক্সপোনেনশিয়াল, ও এর মানে হচ্ছে পাওয়ার। এখন যদি আমি বি দেই, বির পাওয়ার 2, মানে 4 এর পাওয়ার 2 কত হবে? 4 4 16, 16 আসবে। 16। হুম। এখানে আপনি এই টার্মসগুলো এটা দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে আছে জি স্যার, ইজি। ইজি ব্যাপার, হ্যাঁ, এটা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ যেমন করে সেটাই। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা দিয়ে অ্যাসাইন করে, ঠিক আছে? এইটার মানে কিন্তু সমান সমান না, এটার মানে হচ্ছে এই এই ধরেন এই যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি, এটার মানে হচ্ছে এতে আমি 10 রাখছি, এ সমান সমান 10 না, এতে 10। স্যার এর এর যে কন্টেনার কি সেই কন্টেনারে কি 10 ভ্যালুটা রাখা হয়েছে? হ্যাঁ, কন্টেনারের মধ্যে হচ্ছে 10 ভ্যালুটা রাখা হয়েছে। তার বি যে কন্টেনার বা ভ্যারিয়েবল আছে, বিতে হচ্ছে 4 রাখা হয়েছে। তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরে অ্যাসাইন করা। এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি। প্লাস ইকুয়াল টু, যদি আমরা লিখি যে a প্লাস ইকুয়াল টু 10, আচ্ছা এখানে হচ্ছে এবার দেখাচ্ছে কেন? এইখানে রাখলাম হচ্ছে a প্লাস ইকুয়াল টু 10, এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা দেখি, যদি আমি এটাকে হচ্ছে প্রিন্ট করি তাহলে কি আসে দেখি। আচ্ছা, এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে দেখি। আনএক্সপেক্টেড টোকেন প্লাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু ইউজ করা যাবে না? স্যার করা তো যাওয়ার কথা, কারণ স্যার সেটাই। প্লাস ইকুয়াল টু তো মাত্রা থাকে স্যার একবার হবে ইনক্রিমেন্ট হয়ে স্যার, আর কি ওই ভ্যালুর সাথে স্যার ওই ভ্যালুর সাথে যোগ হয়ে দেখাবে, এর মানে তো এইটাই।
সেটাই তো কথা, প্লাস ইকুয়াল টু তো হওয়ার কথা, এটার মানে ইনক্রিমেন্ট না, এটার মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 10। হ্যাঁ ওইটাই স্যার আর কি, ওই ভ্যালুটা আবার আবার যোগ হবে আর কি। আর প্লাস প্লাসে বোঝাচ্ছে ইনক্রিমেন্ট আর কি, দুইটা হ্যাঁ প্লাস হ্যাঁ হবে। হ্যাঁ, ভার আমি লিখলাম যে নাম, দেখি কাজ করে কিনা, প্লাস ইকুয়াল টু 10। আচ্ছা এইটা কি জাভাস্ক্রিপ্টে কাজ করে না? আনকট সিনট্যাক্স এরর, সেটা নিতেছে না, পরে দেখবো না এটা কিসের জন্য নেয় না, বা জাভাস্ক্রিপ্টে কাজ নাও করতে পারে। আর আমরা যদি নাম ইকুয়াল টু নাম প্লাস 10 লিখি, এই প্লাস ইকুয়াল টুর মানে আসলে এই ব্যাপারটাই ছিল যে নাম প্লাস ইকুয়াল টু 10 মানে নাম ইকুয়াল টু নাম প্লাস 10। এখন যদি এটা প্রিন্ট করি, এখানে আনকট এরর দেখাচ্ছে কেন? আচ্ছা আমি আবার রিলোড দিই। সেম প্রবলেম। স্যার ভ্যালু চেঞ্জ করতে হবে না স্যার, মানে এ দেওয়া রাইট, কোথায়? ওই যে জাভাস্ক্রিপ্ট এই যে নিচে ডকুমেন্টের ও রাইটে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে, আমরা তো এ দেই নাই। ট্রেনে আসছে আসছে বাট দেন কি আর কি। করতেছে, এমন তো হওয়ার কথা না। এমন তো হওয়ার কথা না। আচ্ছা এখানে দিতেছে নান, নান মানে হচ্ছে নট এ নাম্বার, বাট এটা কিন্তু নাম্বারই ছিল। নাম ইকুয়াল টু নাম প্লাস 10, এটাকে নাম্বার হিসেবে নিতেছে না কেন? আচ্ছা এটা আমি দেখবো না, যে যখন ব্রেক থাকবে যদি দেখতে পারি তখন দেখে এটা বলে দিব না আসলে এটার ঘটনাটা কি। আমি ঠিক এখন বলতে পারলাম না আসলে ঘটনা স্যার কি। আর 4 মিনিট আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, ব্রেক দিলাম। এটা আমরা আজকে না পারলেও আমি হয়তো আজকে যদি দেখতে পারি দেখলাম, না হচ্ছে আগামী দিন বলে দিব না যে এটা কেন কাজ করে না এখানে, বাট অন্যান্য প্রোগ্রামে এই বিষয়গুলো কাজ করে। আচ্ছা আমরা হলো এই অপারেটর গুলা দেখতেছিলাম, এটা আপাতত বাদ থাক, পরে দেখবো না। স্যার আপনার শেয়ার করা নাই? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, লেট কেন তো আপনার? স্যার জরুরি একটা কাজের জন্য গিয়েছিলাম স্যার, ফিরতে ফিরতে একটু লেট হয়ে লেট হয়ে গেছে গেল, স্যার। তো ঠিক আছে। জি স্যার, আমরা হলো ধন্যবাদ স্যার। এখন দেখবো হচ্ছে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর। এগুলো জাস্ট কিছুই না, এই যে এটা তো আপনারা বুঝেনি, এটা হচ্ছে গেটার দেন, এটা হচ্ছে মানে গেটার দেন, আর এটা হচ্ছে গেটার দেন অর ইকুয়াল, এটা লেস দেন, এটা লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল, এটা আইডেন্টিক্যাল, এটা নট ইকুয়াল, এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল। আচ্ছা আমি তাও একটু দেখাই। কারণ আমরা একটা ভেরিয়েবল নিলাম, বার নাম, আচ্ছা এটার নাম 1 দেই, এটা দিলাম নাম 2 ইকুয়াল টু দিলাম 12, তাহলে হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2। সেখানে হচ্ছে নাম্বার 1 দিলাম আর নাম্বার 2 দিলাম। তারপর হচ্ছে আমরা যদি ওই রিলেশনাল অপারেটরগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের শর্ত করতে হবে, শর্ত দিতে হবে। এখানে বলি যদি ইফ ইফ এ আর হচ্ছে এলস, এগুলো আমরা একটু পিছনে গিয়ে আলোচনা করব, জাস্ট এখন দিলাম। এনে যদি বলি আমি নাম 1 গ্রেটার দেন নাম 2, হ্যাঁ এটা হচ্ছে আমরা অ্যালার্ট করব একটা সংখ্যা, অ্যালার্ট করলাম যে ধরেন হ্যালোই দিলাম,
আচ্ছা এইখানে অ্যালার্ট করলাম, কি অ্যালার্ট করলাম এইখানে আমাদের, আচ্ছা হ্যালোই দিলাম, অ্যালার্ট হ্যালো দিলাম। আর হচ্ছে শর্তটা যদি ভুল হয় তাহলে কি হবে, তাহলে একটা অ্যালার্ট করব হাই। মানে দুইটার জন্য দুই ধরনের অ্যালার্ট দিলাম জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে কি বলছি যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, নাম্বার 1 যদি নাম্বার 2 চেয়ে বড় হয়, এখানে নাম্বার 1 ছিল 10, নাম্বার 2 ছিল 12, তাহলে কিন্তু শর্তটা মিথ্যা। এর জন্য হচ্ছে সে এই ব্লকে ঢুকবে না। এই ব্লকে না ঢুকে দেখবে পরবর্তী ব্লকে কোনো শর্ত দেওয়া নাই, যা অ্যালার্ট দেওয়া আছে সে সেটা অ্যালার্ট করে দিবে। দেখেন এখানে হাই অ্যালার্ট করে দিছে। তো এইখানে যদি একটু বড় দিয়ে দিই সংখ্যাটা, ধরেন 15 দিয়ে দিলাম, তাইলে কিন্তু এখন আবার হ্যালো হ্যালো প্রিন্ট করবে। এখন দেখেন যে হ্যালো প্রিন্ট করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এইখানে দিতে পারি বড় বা সমান। এগুলো হচ্ছে আমরা যখন লুপ করব এগুলো বিস্তারিত বুঝতে হবে, এগুলো তো বুঝেনি যে বড় বা সমান যদি বড় হয়। আচ্ছা তাও দেখাই, ধরেন এইখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে পারতাম, এইখানে দুইটার যে কোনো একটা হলেই এই ব্লকে ঢুকবে। নাম্বার 1 যদি নাম্বার 2 চেয়ে বড় হয় তাও ঢুকবে, আর যদি সমান হয় সেক্ষেত্রে তাও ঢুকবে। তাহলে এখন হ্যালো প্রিন্ট করার কথা, আগে হ্যালো ছিল এটা কেটে দিই, রিলোড দেই, হ্যালোই প্রিন্ট করতেছে। ধরেন নাম্বার দুইটা যদি সমান হয় তবুও হ্যালোই প্রিন্ট করবে। এটা কেটে দিলাম, যদি রিলোড দেই হ্যালোই প্রিন্ট করতেছে। তাহলে এটা যারা বোঝাচ্ছে হচ্ছে বড় অথবা সমান। এখন আরেকটা কি আছে, ছোট, ছোট হতে পারে। তুই ছোট দেই, শর্তটা তো মিথ্যা, তাহলে হচ্ছে হাই দেখাবে। দেখেন যে হাই দেখাচ্ছে, কারণ নাম্বারটা তো আসলে ছোট না, নাম্বার দুটো সমান। এখন যদি দেই ছোট বা সমান তাহলে কিন্তু আবার হ্যালো দেখাবে। ছোট না হলেও নাম্বার দুটো সমান, তাহলে আবার হ্যালো দেখাবে। এখন হ্যালো দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এটা দেখলাম ছোট বা সমান দেখলাম। এখন যদি সমান, সমান তো আমরা বুঝি যে যদি নাম্বার 1 আর নাম্বার 2 সমান হয়, মানে নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, এইখানে সমান বলতে কিন্তু একটা ইকুয়াল সাইন দেব না, দুইটা ইকুয়াল সাইন দেব। এই শর্তটা হচ্ছে সত্য, এর জন্য এখানে হ্যালোই দেখাবে, কারণ দুইটা নাম্বার তো সমান। আচ্ছা তারপরে কি আছে, তারপর আছে তিনটা ইকুয়াল। হ্যাঁ, তিনটা ইকুয়াল। আচ্ছা ধরেন এখানে একটাকে আমি স্ট্রিং করে দিলাম, তাহলে যদি রিলোড দেই তাহলে কি দেখায়, হ্যালো দেখাচ্ছে, কারণ ওইটার ভিতরের 12 আর এই নাম্বার 2 12 একই, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, এইখানে একটা হচ্ছে স্ট্রিং আর একটা নাম্বার, বাট আমরা যখন দিছি নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, বাট দুইটার ভ্যালু কিন্তু আবার 12ই, এটাও 12 এটাও 12। তো এর জন্য হচ্ছে এখানে হ্যালো প্রিন্ট করতেছে, হ্যালোই প্রিন্ট করতেছে যেহেতু সমান। যদি আমরা এখানে তিনটা ইকুয়াল দিই তাহলে কি হবে, এখনো তো সংখ্যা দুইটা সমান নাকি, নাকি এখন চেঞ্জ হয়ে গেল সংখ্যা দুইটা? এখনো সংখ্যা দুইটা সমান, বাট এখানে প্রিন্ট করবে কি সেটা দেখি। এখানে প্রিন্ট করতেছে হাই, এর কারণ কি? এর কারণ হচ্ছে তিনটা ইকুয়াল দিয়ে বুঝায় একদম ধরতে পারেন যে কপি, হুবহু কপি। ওইখানে ডাটা টাইপ সহ এক হতে হবে, বাট এইখানে ডেটা টাইপ ছিল একটা স্ট্রিং আর একটা ছিল হচ্ছে নাম্বার। যখন আমি দুইটা ইকুয়াল দিছি সে ডাটা টাইপ চেক করে নাই, সংখ্যা দুইটা দেখছে, সংখ্যা দুইটা দেখার পরে যেহেতু দেখছে হ্যাঁ সংখ্যা দুইটা সমান, হ্যালো প্রিন্ট করে দিছে। বাট যখন আমি তিনটা দিলাম ইকুয়াল,
এটাকে বলে আইডেন্টিক্যাল ইকুয়াল। আইডেন্টিক্যাল ইকুয়ালে হচ্ছে গিয়ে ডেটার টাইপ সহ এক হতে হবে। তাহলে এখানে এখন কি প্রিন্ট করতেছে, এটা যখন দিলাম এখন দেখেন যে এলস এর অংশ হাই প্রিন্ট করতেছে। তো আমি এইটারে যদি আবার ডেটার টাইপগুলো এক করে দেই, সংখ্যা দুইটা আলাদা হোক বা ডেটা টাইপগুলো এক, তখন কি দেখাবে? তখন কিন্তু আবার হ্যালো দেখাচ্ছে। যখন ডেটা টাইপ সহ মিলে যাবে ওইটাকে বলে হচ্ছে আইডেন্টিক্যাল ইকুয়াল। আইডেন্টিক্যাল ইকুয়াল দিলে আপনার ডেটার টাইপ সহ মিলতে হবে। আর শুধু ইকুয়াল দিলে ডেটা টাইপ ফ্যাক্ট না, সংখ্যা দুইটা বা যে যে বিষয়গুলো থাকবে ওই দুইটা মিললেই দেখাবে। তো এটা ছিল হচ্ছে তিনটে ইকুয়ালের। আর এটা কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল বলতে সমান না। আমি যদি এটা দেই নাম্বার 1 নট ইকুয়াল নাম্বার 2, শর্তটা তো আসলে মিথ্যা, কারণ এই দুটো সমান। এখানে বলা আছে সমান নয়। যদি নাম্বার 1 নাম্বার 2 সমান না হয় তাহলে হ্যালো দেখাবে, তা না হলে হাই দেখাবে। এখানে হাই দেখাবে কারণ নাম্বার দুইটা তো আসলে সমান। এখানে বলছে যদি সমান নয় না হয়, ইফ নাম্বার 1 নট ইকুয়াল নাম্বার 2, যদি নাম্বার 1 নাম্বার 2 সমান না হয়। এখন যদি এখানে 13 করে দেই তাহলে হচ্ছে এই শর্তটা আবার ঠিক আছে, কারণ সংখ্যা দুটো সমান না। এখন আবার হ্যালোই দেখাবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে আইডেন্টিক্যাল ইকুয়াল সহ। এটা তো বুঝতে পারছেন, এটা দেখাইতে হবে। তো দেখাই, এই দুইটা ইকুয়াল দিলে এখন হচ্ছে কি দেখাবে যে সমান নয়, আইডেন্টিক্যাল সহ সমান না হতে হবে। তো এখানে কি আছে যে নাম্বার 1 নট ইকুয়াল নাম্বার 2, এটা তো এমনি সত্য। এইটা যদি দেই তাহলে এটা মিথ্যা হবে। এখানে কিন্তু ডেটা টাইপ সহ সত্য, যে ডেটা টাইপ যা আছে এটার ডেটা টাইপটা আছে, নাম্বার দুইটা সমান আছে। বাট এখানে বলছিল যদি নাম্বার নট ইকুয়াল নাম্বার 2 ডেটা টাইপ সহ সমান না হয় তাইলে এটা দেখাবে। তাহলে এখন হাই দেখাবে, কারণ হচ্ছে এটা তো আসলে ডেটা টাইপ সহ এক। বাট যদি আবার এটা স্ট্রিং হইতো তাহলে আবার এই শর্তটা ঠিক ছিল, হ্যালো দেখাতো, কারণ ডেটা দুটো সমান হলো। হ্যাঁ বলেন। আমার নেট চলে গেছিল। আচ্ছা, এখন এইখানে হচ্ছে দেখেন যেটা করাইতেছে এটা একটু দেখেন। এইখানে ডেটা টাইপ স্ট্রিং, এইখানে ডেটা টাইপ নাম্বার, তাহলে হচ্ছে এই শর্তটা ভুল। কারণ যখনই আমি তিনটে ইকুয়াল বা নট দিয়ে দুইটা ইকুয়াল দিব তখন আইডেন্টিক্যাল, অর্থাৎ ডেটার টাইপ সহ এক হতে হবে। তাহলে শর্ত ভুল, এখন দেখাবে হাই। আচ্ছা এখানে কি দেখাচ্ছে? ও না, এখন তো হ্যালোই দেখাবে, কারণ হচ্ছে এটা তো আসলে শর্তটা ঠিক আছে। এই দুইটা তো আইডেন্টিক্যাল না, নট ইকুয়াল ছিল এখানে। দুইটা তো আইডেন্টিক্যাল না, বাট এটা যদি দিয়ে দিই তাহলে আবার শর্তটা ভুল। এগুলো একটু প্যাচ লাগতে পারে, আমি একই কথা হয়তো বা বারবার বলতেছি, কারণ অনেকগুলা বিষয় একই রকম প্রায়। তারপর হচ্ছে অ্যান্ড অর দিতে পারি লজিক্যাল। অ্যান্ড দ্বারা বোঝায় হচ্ছে সবগুলো শর্ত মিলতে হবে, আর অর দ্বারা বোঝায় যে কোনো একটা শর্ত মিললেই হইল। ধরেন এইখানে অ্যান্ড অরের একটা ব্যবহার দেখতে পারি আমরা। এইখানে বললাম নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, অর অথবা নাম্বার 1 3 ইকুয়াল টু নাম্বার 2। এখন বলেন এখানে কি দেখাবে, হ্যালো দেখাবে নাকি হাই দেখাবে? হ্যালো হ্যালো দেখাবে বলতেছে। হ্যালো হ্যালো বলতেছেন না হ্যালো দেখাবে? স্যার যিনি হ্যালো হ্যালো বলছে তার নেট আপনি নেই। কি আছেন? আচ্ছা আমি তো আছি। হ্যাঁ হ্যালো কে হ্যালো হ্যালো বলতেছে? স্বাগত করি। হ্যালো আপনি স্বাগত বুঝতে করিম ভাই। পারছেন না আমাদের কথা? না স্যার, আমি এতক্ষণ স্যার এই শুনতে পাইনি স্যার, এখন আবার শুনতে পাচ্ছি। আমরা তো নেটটা আবার স্যার ভাবছি disturb- আপনি উত্তর দিতেছেন হ্যালো হবে না হাই হবে, কারণ আমাদের কোশ্চেনটা স্যার, ওইরকমই ছিল। এখন দেখি আপনি কি চলে গেছেন নাকি মানে আমি বের হয়ে গেছি। এই জন্য স্যার, আচ্ছা আপনি না এখন হচ্ছে দুইজনই আছে, এখন দেখি
দেখেন এই জি কোথায় স্যার। ছিলাম, এই যে এইখানে বলেন এখানে কি হ্যালো হবে নাকি হাই হবে? হ্যালো হবে। কারণ মানে কারণটা কিসের জন্য? এই যে এইখানে এটা সত্য, নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2, এটাও কি সত্য? আচ্ছা ঠিক আছে, দুইটাই তো সত্য স্যার। না দুইটা সত্য না তো, দুইটা কিভাবে সত্য? দ্বিতীয়টা হয়তো সত্য না। এটার মানে হচ্ছে যেটা টাইপ সহ এক হতে হবে, বাট একটা আছে স্ট্রিং আর একটা ও আছে তাহলে নাম্বার। তো যেটা দেবে স্ট্রিং দেওয়া আছে একটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই শর্তটা জি স্যার। সত্যি না, বাট এই শর্তটা সত্য। সত্য। এখন কি দেখাবে বলেন, হ্যালো দেখাবে না হাই দেখাবে? স্যার হ্যালোই দেখাবে। হ্যালোই দেখাবে, কারণ হচ্ছে অরের বেলায় একটা শর্ত মিললেই হয়, জি স্যার, এটা না হয় ওইটা। যে কোনো একটা শর্ত মিললেই হয়, ওই হ্যালোই দেখাচ্ছে। বাট এইখানে যদি আমরা এন্ড দিয়ে দেই তাহলে কি দেখাবে? এখন এখন হাই দেখাবে, এন্ডের বেলায় সবগুলাই মিলতে হবে। ওই যে আমরা কি যেন পড়ছিলাম ছোটবেলায়, ছোটবেলায় বলি কারণ আমি এসএসসি ইন্টার পাস করছি অনেক দিন হয়েছে, তো ওইখানে আমরা পড়তাম না যে কি যেন পড়তাম, ও কমন প্লাস আদার্স থিং, ওই ইউনিয়ন আর ইন্টারসেকশনের ব্যাপার ছিল মনে হয় অঙ্কের মধ্যে, অথবা জি স্যার, সেটের অঙ্কে। লসাগু আর গসাগুর ব্যাপারটা যে ছিল, আগেরটা ছিল হচ্ছে লসাগু, এইটা হচ্ছে গসাগু। ঘষাঘুতে তো সবই মিলতে হয়। আসলে লসাগু গসাগুর সাথে তুলনা চলে না, এটা হচ্ছে ইসের সাথেই তুলনা চলে, ওই যে ইউনিয়ন আর ইন্টারসেকশনের সাথে, মানে একটাতে হচ্ছে কমন প্লাস আদার্স থিং আর একটাতে শুধু কমন, এন্ড দিলে সবগুলাই মিলতে হবে। হ্যাঁ, আর যদি হচ্ছে অর দেই যে কোনো একটা মিললেই হইলো। তাহলে তো এই বিষয়গুলো আমাদের বোঝা গেল যে আসলে এই অ্যাসাইনমেন্ট অপারেটর এবং সরি রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর গুলা কি, এটা তো বোঝা গেল। এখন হচ্ছে আমরা একটু কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা তার আগে 10টা মিনিট আপনারা একটু প্র্যাকটিস, আচ্ছা প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা এটা নিয়ে আলোচনা করি, এটা প্র্যাকটিস করেন। এখন হচ্ছে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। কন্ট্রোল স্টেটমেন্ট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্যার আমি এই যে অর চিহ্নটা কিবোর্ড থেকে পাইতেছি না, অর চিহ্নটা কোথায় স্যার? এটা হচ্ছে আপনার ওই যে শিফট আছে না, শিফটের উপরে দেখেন যে শিফটের উপরে খণ্ডোত্তর বা বিষয়গড় অথবা দুইটা দাগ দেওয়া আছে, শিফট ধরে ওইটা দিবেন। স্যার এন্টারের উপর রাইট ক্লিক। বাম পাশে। আচ্ছা আমার কিবোর্ডে জি স্যার হচ্ছে পাইছি। এন্টারের পাশে এবং শিফটের উপরে। আচ্ছা আমরা হলো যেটা দেখতেছিলাম ইফ, এলস ইফ, এলস, সুইচ, এগুলো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো ইফ দিয়ে বোঝাই যাইতেছে যদি, যদি এটা হয় তাহলে এটা হবে, অথবা যদি এরকম হইতে পারে ইফ এলস, যেমন আমরা এটা দেখলাম, এটা কিন্তু ছিল ইফ আর এলস এর, যদি এইটা হয় মানে যদি শর্তটা মিলে তাহলে এই ব্লক দেখাবে, শর্ত না মিললে এই ব্লক দেখাবে। তারপর হচ্ছে আমরা আবার কি করতে পারি, ইফ এর পরে হচ্ছে এলস ইফ নিতে পারি, এলস ইফ, এলস ইফে আবার শর্ত দেওয়া যায়, ধরেন এইটা এইভাবে দিতে পারতাম, ইফ যদি এটা হয়, এলস ইফ, এগুলো তো লুপ, কন্ডিশনাল লুপ না স্যার? না এটা লুপ না, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। লুপ তো হচ্ছে Conditional ফর, statement। হোয়াইল, ডু হোয়াইল ওগুলা। ফর দিয়ে যদি আমরা কন্ডিশন ইউজ করি তাহলে স্যার কি কন্ডিশনাল লুপ। জি স্যার মনে পড়ছে, সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম স্যার, এখন মনে পড়ছে। মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, এলস ইফ এ দিয়ে আমরা দিলাম নাম্বার 1 আইডেন্টিক্যাল যদি হয় তাহলে অ্যালার্ট দিবে হচ্ছে আইডেন্টিক্যাল, ধরেন এটা দিলাম আইডেন্টিক্যাল। এইখানে বোঝায় যে এই শর্তটা যদি হয় তাহলে এই ব্লক,
তারপরে যদি এই শর্ত আসলে না হয় তাহলে এই শর্ত হবে, তাহলে এই ব্লক। এইটাও যদি না হয় তাহলে এই শর্ত হলে এই ব্লক। এইখানে ব্যাপারটা হচ্ছে সবগুলো প্রিন্ট করবে না, যে কোনো একটা শর্ত মিলবে সেই শর্তটাই প্রিন্ট করে বাকিগুলো আর দেখবে না প্রোগ্রাম। শুধু যে কোনো একটা যেটা সত্য হবে সেটার জন্যই অ্যালার্ট করবে। ঠিক আছে? তো এটা ছিল ইফ ইফ আর এলস দেখলাম। আচ্ছা, ইফ আমরা এটা বলতে পারি ডট 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 এলস, মানে ইফ আর এলস থাকলে কি করব। তারপরে বলতে পারি যে ইফ ডট 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 এলস ইফ, এলস ইফ অনেকগুলো হতে পারে একসাথে, সবার শেষে গিয়ে এলস। এইটার দরকার নাই তাহলে। এখন আমরা একটা প্রোগ্রাম করব। কি প্রোগ্রাম করা যায় বলেন? আচ্ছা, আমরা তো এই রেজাল্ট সম্পর্কে জানি, ঠিক না? ওই গ্রেড স্যার। রেজাল্টের যে গ্রেড, জি স্যার। ধরেন এরকম কি একটা প্রোগ্রাম করতে পারবেন আমি না করে দিলে আপনারা? যে কি হবে এখানে বলি আমি বিষয়টা। এখানে হবে যে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নেবেন। ইনপুট নেবেন কিভাবে বলেন? প্রম্পট দ্বারা। ইউজারের কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নেবেন প্রম্পট দ্বারা। তারপরে হচ্ছে ওই সংখ্যাটাকে ইফ দিয়ে বিভিন্ন শর্ত দিবেন। শর্ত দিয়ে বলবেন যে ধরেন সংখ্যাটার জন্য আপনি ভেরিয়েবল রাখলেন এক্স অথবা এন, var x ইকুয়াল টু প্রম্পট দিয়ে লিখবেন যে যে সংখ্যাটা দিবে। তো এন যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয় এবং এন, আচ্ছা এখানে আমি এন্ড ইউজ করব, এন লেস দেন ইকুয়াল টু 100 হয়, মানে হচ্ছে এন যদি, সরি 800 দিয়ে দিছি, এন যদি 80-র চেয়ে বড় হয় আর 100-র চেয়ে ছোট হয় বা 80ও হয় অথবা 100 হয়, তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট কিভাবে এ করে? প্লাস। ডকুমেন্ট দ্বারা, ডকুমেন্ট ডট রাইট। আপনি অ্যালার্টও দিতে পারেন। ধরেন এইখানে একটু বড় করে দেই, H1 ট্যাগ দিয়ে একটা বড় দেখাবে, সুন্দর লাগবে দেখতে। H1 ক্লোজ করলাম। আমরা কি কি দেখাবো? ও আচ্ছা, এ আমরা প্লাস। এইখানে তো আমাদের এগুলো দরকারই নেই, আমরা তো এখানেই দেখাতে পারি, এ প্লাস দেখাই দিতে পারি জাস্ট। ঠিক আছে? এইভাবে হচ্ছে আবার লিখবেন এলসিফ। এলসিফ লিখে ওই যে 70 থেকে 79 পর্যন্ত যেটা এ গ্রেড সেটা, তারপর হচ্ছে আবার এলসিফ লিখবেন। এলসিফ লেখার পরে কত থেকে কত যেন 60 থেকে 69, তারপর 50 থেকে 59, তারপরে হইলো, আচ্ছা আমি এটা একটু লিখে দিই পাশে, আপনারা যদি ভুলে যায় থাকেন যে গ্রেডগুলো আসলে কেমন ছিল। ধরেন এটা হইলো 80 থেকে 100 পর্যন্ত হইলো এ প্লাস। 80 থেকে 100 পর্যন্ত পাইলে এ প্লাস দিবেন। তারপরে 70 থেকে 69 পর্যন্ত পাইলে কত দিবেন? এ। তারপর হচ্ছে 60 থেকে 69 মানে 69 পর্যন্ত থাকলে কি যেন হয়? বি নাকি এ মাইনাস? এ মাইনাস। তারপর হচ্ছে 50 থেকে 59 পর্যন্ত থাকলে দিবেন বি। তারপরে 40 থেকে 49 পর্যন্ত থাকলে, ভুল করছি মনে হয় কোথাও নাকি? 70 থেকে 80, 60 থেকে 69, 50 থেকে 55, 40 থেকে 39, সি। ও আচ্ছা, ঠিকই আছে। আর 33 থেকে 39 পর্যন্ত হইলো ডি। আর যদি 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে হইলো এফ। সবার ফেভারিট এফ। সবার ফেভারিট।
মানে হাসিফ ভাই যে কথাটা বলছেন ভাই, ঠিক আছে, একদম কথাটা পুরো মনের কথা বলছেন, ঠিক আছে। তাই মনের কথা বলছি। আসলেই স্যার, মানে কেউ চায় না, বাট সবাই পায়। কেউ চায় না, সবাই পায়। না, সবাই পায় সবাই তো পায় না, অনেকে পায় না, না স্যার। কম বেশি পায়, বাট এমন কোনো মানে ছাত্র নাই স্যার। স্যার আপনি এমন একটা স্টুডেন্ট আমাকে দেখাতে পারবেন না স্যার যে জীবনে একবারও ফেল করে নাই। সেটা আমি বাজি ধরে বলতে পারবো যে প্রত্যেক স্টুডেন্ট স্যার একবার না একবার স্যার কোনো সাবজেক্টে ফেল করছেই। সেটাই না, পড়ালেখা না, আরো অনেক বিষয় তো থাকে। হ্যাঁ, সাবজেক্টেও ফেল করে। আমি, আচ্ছা যাই হোক, ভিডিও রেকর্ড হচ্ছে তো, নাহলে একটা কথা বলতাম। আচ্ছা, আমাদের ছিল স্যার হচ্ছে, এখন পর্যন্ত আমরা যা শিখছি তা কি শুধুমাত্র ফ্রন্ট এন্ডের জন্য? হ্যাঁ ব্যাক এন্ডে তো যাইনি এখনো, ফ্রন্ট এন্ড আরো বাকি আছে। বুটস্ট্র্যাপ পর্যন্ত ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন যাব তখন ব্যাক এন্ড, লারাভেল যখন করব তখন ব্যাক এন্ড। আপনি জাভা স্ক্রিপ্ট দিয়েও ব্যাক এন্ড করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে কিছু, ওগুলো শিখতে হবে আপনার। ভালো করে জাভা স্ক্রিপ্ট শিখে তো আপনার জাভা স্ক্রিপ্টের বেসিকটা অবশ্যই স্ট্রং হতে হবে। আর জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইট বানালে কিন্তু ওয়েবসাইট অনেক ফাস্ট হয়, লোডিং টাইম অনেক ফাস্ট হয়, সুপার ফাস্ট বলা যেতে পারে বর্তমানে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই যে লুপগুলা দেখি, আমরা ইফ এলস এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা দেখেছিলাম, এখন হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দেখব। এখানে 3 ধরনের লুপ আছে, হোয়াইল, ফর টু হোয়াইল। তো আমরা হোয়াইলটা একটু দেখি, লুপের বিষয়টা কি আসলে। লুপের বিষয়টা হচ্ছে লুপের মাধ্যমে একাধিকবার যে কাজগুলো করতে হয় সেটা একবারই করা যায়। আমি হচ্ছে বেসিক বলতেছি, ওয়েব রিলেটেড না। ধরেন আমাকে হচ্ছে ওয়েব রিলেটেডও আমাকে হচ্ছে দরকার হলো যে 20 বার কোনো একটা কিছু প্রিন্ট করা, 20 বার। ধরেন আই লাভ বাংলাদেশ, এই কথাটা 20 বার প্রিন্ট করা দরকার। সেক্ষেত্রে আমি কি করব, ডকুমেন্ট ডট রাইট, তারপর হচ্ছে এখানে দেখব তারপর হচ্ছে ব্রেক দিলাম, হচ্ছে 20 বার প্রিন্ট করে দিই, একবার, 2 বার, 3 বার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এখন যদি রান করি তাহলে কি হবে, 20 বার আই লাভ বাংলাদেশ কথাটা আসলো। এখন যদি 100 বার বলে, বা এমন লাগতে পারে একটা জিনিস আপনার একাধিকবার লাগবে, শিওর লাগবে, এরকম একই নাম প্রিন্ট না করা থাকলেও অনেক বিষয়গুলা যখন দেখাবো তখন লাগবে, তখন আপনি কি করবেন, এগুলা 100 বার লিখবেন। প্রিন্টএফ কথাটা 100 বার ধরেন দরকার হলে, তাহলে কি 100 বার লিখবেন? 100 বার লিখলে তো শুধু এই কোড দিয়ে ভরে যাবে আপনার ওয়েবসাইট, লোডিং টাইম অনেক স্লো হয়ে যাবে, মানে লোড হয়ে যাবে না। তো আমরা এইটা একভাবে সমাধান করতে পারি। ধরেন যে ইউজার কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নেব, সেটা হতে পারে var n, প্রম্পট বললাম যে enter how many times, মানে কতবার দেখতে চাই কোন একটা বিষয়, জাস্ট আপাতত যদি বুঝতেছি, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি হোয়াইল লুপ। আমরা আরেকটা ভেরিয়েবল নেই, আই ক্যালকুলেট নিলাম 1, একটা ভেরিয়েবল নিলাম আই, আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন। তারপর হচ্ছে হোয়াইল লিখলাম while I less than equal to n, n বলতে বোঝাচ্ছে ওই যে ইউজার যে n টা দিল, n পর্যন্ত যাবে, যাওয়ার পর এখানে ডকুমেন্ট ডট রাইট করে দেবে। ডকুমেন্ট ডট রাইট করলো, এখানে
আপনি কি প্রিন্ট করতে চান? ধরেন এটা দিলাম, আমি যদি রান করি তাহলে এখানে একটা সংখ্যা দিতে বলতেছে, আমি দিলাম 10। সেটা শেষ হোক। তো ঘুরতেছে আর ঘুরতেছে। ভার এইটা, ও আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় দিইনি। আই প্লাস প্লাস, আই মানে ঠিক করে বাড়বে, তা নাহলে এটা আসলে ঘুরতেই থাকবে। দেখেন এখানে 10 বার আই লাভ বাংলাদেশ কথাটা লেখা দেখিয়ে দিল। এখন যদি আমি 100 দেই, মানে লুপের মাধ্যমে কত ইজিলি বড় একটা কাজ সহজেই করতে পারতেছি। লুপের মাধ্যমে অনেক বড় একটা কাজ ইজিলি করতে পারতেছি। লুপের কনসেপ্টটা অবশ্যই আপনাদের ভালো থাকতে হবে, প্লাস যার নিশ তাকে বুঝতে হবে আর কি লুপের বিষয়টা। এইখানে কি হইতেছে আমি একটু বলি, আপনারা একটু দেখেন যে আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে আপনারা কি বুঝতে পারছেন এটা কি হয়েছে, নাকি একটু ডিটেইলস বলি, বর্ণনা করি? স্যার আমি একটু পরে জয়েন করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কি হয়েছে। এইখানে এই প্রোগ্রামটা যখন চলতেছে তখন প্রথমে দেখলো var n, এনে দেখলো এখানে বলতেছে enter how many times। তো এটা যখন আমি রান করতেছি এখানে এই বিষয়টা আসতেছে enter how many times। এইখানে কেউ একজন কোনো সংখ্যা দিবে, ধরেন আমি এখানে দিলাম 20। তো 20 দেওয়ার পরে এটা ওকে দিলে 20 বার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল। কিভাবে হলো? তো 20 দিল, দেওয়ার পরে এখানে এসে বলতেছে i equal to 1, আয়ের মান প্রথমে 1। তারপর এইখানে এসে শর্ত চেক করবে যে i less than equal to n। এর জন্য আমি দিলাম 20 আর আয়ের মান প্রথমে ছিল 1। তাহলে কি হইলো, 1 লেস দেন ইকুয়াল টু 20, তার মানে এই শর্তটা সত্যি। তারপরে সে নিচের লাইনে যাবে, নিচের লাইনে এসে দেখলো যে বলা আছে ডকুমেন্ট ডট রাইট আই লাভ বাংলাদেশ। আচ্ছা, এটা প্রিন্ট করলো, তারপরে ব্রেক সহ প্রিন্ট করলো, তারপরে আসলো এই নিচের লাইনে, এইখানে এসে দেখলো বলা আছে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে হচ্ছে গিয়ে আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে এইখানে আই এর ভ্যালুটা আগে ছিল 1, এখন আবার 1 যোগ হলো, তাহলে কত হইলো? আয়ের ভ্যালুটা এখানে হলো 2। তাহলে আয়ের ভ্যালুটা 1 + 1 আমরা পেলাম 2। এই 2টা নিয়ে আবার শর্তের কাছে যাবে, এখন 1-এর জায়গায় 2 দেখাবে। ইন দ্য মিন টাইম কিন্তু একবার হচ্ছে এটা প্রিন্ট হয়ে গেছে, তারপর এখানে আসলো 2 দেখবে শর্ত ঠিক আছে, তারপরে দ্বিতীয় টাইম এটা আবার প্রিন্ট হবে, তারপরে আবারও 1 বাড়বে, আগে ছিল 2 এখন হলো 1, আয়ের মান হয়ে যাবে এখানে কিন্তু i প্লাস এটাই থাকবে, আগে 2 ছিল এখন নতুন করে আর 1 হবে, তাহলে আয়ের মান হয়ে যাবে এখন 3 আবার যাবে এই কন্ডিশনের কাছে, এখানে গিয়ে এখানে 3 বসাবে, 3 বসিয়ে চেক করবে, চেক করে দেখবে যে ঠিক আছে, এভাবে আরও একবার করে প্রিন্ট করবে, এভাবে 20 বার সে ঘুরবে, ঘোরার পরে 20 বার বাংলাদেশ কথাটা প্রিন্ট করবে। যখন আয়ের মান 20 হয়ে যাবে তারপরে আবার এখানে এসে তো আরও 1 বাড়বে, তখন আয়ের মান হয়ে যাবে 21টা আবার এখানে বসবে, বসার পরে চেক করতেছে 21 কি 20-এর চেয়ে ছোট বা বড়। আসলে 21 তো 20-এর চেয়ে ছোট না, বরঞ্চ বড়, সমানও না, তাহলে শর্তটা ভুল। শর্তটা যখন মিথ্যা হবে তখন সে এই 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 প্রোগ্রামটা এখান থেকে এক্সিকিউট করা বন্ধ করে দেবে। নিচে যদি কোনো বিষয় থাকতো সেটা করতো, যেহেতু এখন নেই এর জন্য আর করতেছে না। মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, সি প্রোগ্রামিং এর মতোই তো, সি প্রোগ্রাম না, সবগুলা প্রোগ্রামের লুপই একই কনসেপ্ট।
আচ্ছা স্যার, ওই যে মার্কের যে একটা গ্রেড বানাইলাম স্যার, ওটার মধ্যে স্যার 100 সমান সমান যদি 100 দিই মানে মার্ক, তাহলে তো কিছু আসে না। 100 দিলে কিছু আসে না? 100 দিলে আসবে তো, না, এ প্লাস আসবে। আপনি ভুল করছেন তো কোথায়? মানে আমার ওই যে মানে গ্রেটার দেন মানে লেস দেন 100 এর চেয়ে লেস দেন দিলে যে মানে 99 দিলে আসে, কিন্তু মানে 100 দিলে আসে না। এটা আপনি যদি সমান 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 চিহ্ন ব্যবহার করি সমান স্যার দেন নাই তো, সমান দিতে হবে তো। আসে না। হ্যাঁ, সমান কি দিতে স্যার? হবে। লেস দেন আর ইকুয়াল দুইটাই দিতে হবে। এটা আসে না আমারটার মধ্যে কেন জানি। আপনি কি সমান দিছিলেন? লেস দেন আর সমান দিছিলেন? জি স্যার। আবার ট্রাই করেন। লেস দেন সমান দিলে আসবে। আর যদি 101 দেন, সমান না দেন, তাইলেও আসবে। আচ্ছা স্যার, দেখি স্যার। ঠিক আছে, ওটা একটু ট্রাই করেন। কালকে দেখবো নে। আজকে হচ্ছে এখন নাম প্রেজেন্ট করব। এই লুপগুলা কালকে আবার একটু আলোচনা করব। তো আমাদের মোটামুটি বেসিক কিন্তু শেষ অলমোস্ট। আর তেমন বিষয় নেই। এখন হচ্ছে এই লুপটা কালকে একটু আলোচনা করব। তারপরে ফাংশন, ফাংশনের পরে ম্যাথ অবজেক্ট, ম্যাথ অবজেক্টের পরে একটা লাভ ক্যালকুলেটর বানাবো। তারপর হচ্ছে সেকেন্ড ক্লাসে অ্যারো দেখব, অ্যারে দেখব, কিছু কিছু অবজেক্ট দেখব, এলিমেন্ট সিলেক্টর, আমরা কিভাবে ওই যে এলিমেন্টগুলোর সাথে কাজ করতে পারি, এইচটিএমএল এলিমেন্ট ওগুলা দেখব। ওই এলিমেন্ট সিলেক্টর আর কুইরি সিলেক্টরের কাজ একই, জাস্ট দুইটা কিভাবে সিলেক্ট করা যায় এগুলো দেখব। তারপরে হচ্ছে প্রপার্টিগুলো দেখলে একটা স্টাইলিং করব। তারপরে আস্তে আস্তে এখান থেকে একটা ইমেজ স্লাইডার বানাবো। এরপরে যদি আরো দু একটা প্রজেক্ট অ্যাড করা লাগে, আমি প্রজেক্ট দু একটা অ্যাড করব। এর নাম প্রেজেন্ট করতেছি, একটু বলেন কে কে আছেন। আজকে ভালো মতো লক্ষ্য করি নেই, আচ্ছা একটু দেখে নেই কে কে আছে। আর যারা আজকে নতুন জয়েন করলেন তারা আবার কালকে জয়েন করেন, তাদের নাম টাম সব উঠিয়ে নিব কালকে আমি। অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আমাকে।